আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক খ সাজেশন ক্লাসে। রসায়ন প্রথম পত্র থেকে আমরা রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটার ক খ সাজেশন ক্লাস দেখব। এই একটা ক্লাসে রাসায়নিক পরিবর্তন থেকে যতগুলা ক আসে সবগুলো আমরা শিখব, যতগুলা খ আসে প্রায় 33-34টা মতো খ কোশ্চেন আছে, সবগুলো আমরা দেখব। প্রত্যেকটাকে আমি সিম্পলিফাই করে তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা কোশ্চেন যাতে তুমি এই ক্লাসটা দেখেই বুঝে যাও, কিভাবে লিখতে হবে সেটা বুঝে যাও, এবং কালকে বা কয়েকদিন পরে যখন তুমি এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষার হলে যে প্রশ্নটা দেখেই জানো তোমার মাথার ভিতরে পরীক্ষায় লেখার অ্যাপ্রোচটা মনে পড়ে যায়, সাথে সাথে তুমি যাতে সুন্দর করে লিখে ফেলতে পারো, সেইটা যতটা সুন্দর করে বোঝানো সম্ভব আমি চেষ্টা করব বুঝাই দিতে। এইটুকু কথা দিচ্ছি, এই ক্লাসটা দেখার পরে তোমরা শিরায় শিরায় রক্ত মিল্টন ভাইয়ের ভক্ত হয়ে যাবা এবং চ্যানেলটাতে মাস্ট সাবস্ক্রাইব করবা। সো চলো আমরা দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে বিদ্যার্থী এইচএসসি, আর একটা হচ্ছে মিল্টন খন্দকার। তুমি যেই চ্যানেল থেকেই দেখো না কেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। সো চলো আমরা শুরু করি। প্রথমে আসো, আমাদের সবুজ রসায়ন কাকে বলে এটা জিজ্ঞেস করছে। ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে সবুজ রসায়ন কাকে বলে। তো এই যে ফার্স্ট কোশ্চেন সবুজ রসায়ন কাকে বলে বা গ্রিন কেমিস্ট্রি কাকে বলে, কতবার আসছে দেখো, হিউজ নাম্বার অফ টাইম আসছে যে গ্রিন কেমিস্ট্রি কাকে বলে। তো এইটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তো আগে গ্রিন কেমিস্ট্রিটাকে একটু বোঝাই নি, তারপরে তুমি সহজ কথায় নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবা। তো দেখো, আমরা যখন একটা বিক্রিয়া করি, বিক্রিয়াতে এ প্লাস বি বিক্রিয়া করে ধরে নিলাম সি তৈরি হয়েছে। তো এ প্লাস বি হচ্ছে বিক্রিয়ক আর ডি হচ্ছে সি হচ্ছে কি উৎপাদ। তো সি প্লাস ডি তৈরি হলো। তো সি হচ্ছে তোমার হচ্ছে উৎপাদ আর ডি হচ্ছে তোমার বজ্র, ঠিক আছে, তোমার হচ্ছে বর্জ্য। তাহলে দেখো এইটা বিক্রিয়ক, এটা উৎপাদ, এটা হচ্ছে বর্জ্য। তো আমাদের গ্রিন কেমিস্ট্রির মূল কথাই হচ্ছে আমরা যে সমস্ত বিক্রিয়কগুলা ব্যবহার করব, এই বিক্রিয়কগুলা পরিবেশের জন্য ক্ষতিকর যেন না হয়। আমরা যে সমস্ত বিক্রিয়কগুলা ব্যবহার করব, এই বিক্রিয়কগুলা হইতে হবে পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য ক্ষতিকর যেন না হয়, মানুষের জন্য ক্ষতিকর যেন না হয়। এই বিক্রিয়া শেষে আমরা যে উৎপাদ তৈরি করব, এই কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ হবে সর্বোচ্চ। যে উৎপাদ তৈরি করব সেখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ থাকবে একটা, এই কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ হবে সর্বোচ্চ। আর বজ্র যেটা আছে বা বর্জ্য যেটা আছে, বর্জ্যের পরিমাণ হবে হচ্ছে সর্বনিম্ন, বা ওয়েস্টের পরিমাণ হবে হচ্ছে সর্বনিম্ন। আর মাঝখানে এই বিক্রিয়া করার একটা তো প্রসেস আছে বা প্রক্রিয়া আছে, এই প্রসেস বা প্রক্রিয়া এইটা হবে হচ্ছে পরিবেশ বান্ধব। তার মানে কথাটা বুঝবা, বিক্রিয়ক পরিবেশ বান্ধব, উৎপাদ পরিবেশ বান্ধব, বিক্রিয়া করার প্রসেস পরিবেশ বান্ধব, এবং ওয়েস্ট বা বর্জ্য যেটা আছে, বর্জ্য হবে সর্বনিম্ন। তাহলে চারটা পয়েন্ট, একটা হচ্ছে বিক্রিয়ক, একটা উৎপাদ, একটা হচ্ছে প্রসেস, আর একটা কি বর্জ্য। বুঝতে পারছো? তাহলে আমরা বলবো সবুজ রসায়ন কাকে বলে? রসায়নের যে শাখায় পরিবেশ বান্ধব বিক্রিয়ক ব্যবহার করে পরিবেশ বান্ধব বিক্রিয়া করা হয় এবং পরিবেশ বান্ধব উৎপাদে পরিণত করা হয়, বজ্রের পরিমাণ বা বর্জ্যর পরিমাণ সর্বনিম্ন তৈরি করা হয়, তাকে আমরা সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বলি। এটা কি বললাম? এটা বললাম নিজের ভাষায়। তো নিজের ভাষায় তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো। এখন নিজের ভাষায় না বলে তুমি যদি চাও যে বইয়ের ভাষায় লিখবা, তাহলে এটা লিখো যে বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী রসায়নবিদরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে ক্ষতিকর বজ্র পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে নতুন এবং উন্নত পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট রয়েছেন। এইটাকে আমরা গ্রিন কেমিস্ট্রি বলি। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের সেই সুন্দর মতো ভদ্র ভাষা। তো তুমি ভদ্র ভাষা এটা লিখতে পারো, অথবা নিজের ভাষায় কি লিখবা, নিজের ভাষায় লিখবা রসায়নের যে শাখায় পরিবেশ বান্ধব বিক্রিয়ক ব্যবহার করে পরিবেশ বান্ধব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ বান্ধব উৎপাদ বা প্রধান উৎপাদে পরিণত করা হয় এবং বজ্রের পরিমাণ সর্বনিম্ন রাখার চেষ্টা করা হয়, তাকে আমরা গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলতে পারি। ওকে, নিজের ভাষায় এভাবে সুন্দর করে লিখতে পারো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেন আসো, ভর ক্রিয়া সূত্র লিখো। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, যেটা বারবার আসছে। দেখো কি পরিমাণ, দেখো ভর ক্রিয়া সূত্র লিখো। তো ভর ক্রিয়া সূত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা ফিক্স। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি বিক্রিয়ার যে কোনো মুহূর্তের বিক্রিয়ার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর ইজ প্রপোর্শনাল টু সক্রিয় ভর। বাট এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা লেখার আগে মাথায় রাখতে হবে
এই জায়গায় তাপমাত্রা আমার ফিক্স হওয়া লাগবে, তাপমাত্রা ফিক্স না হলে হবে না। তাহলে মাথায় রাখবো নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়ার হার, আবার বলি নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়ার হার মানে আর সক্রিয় ভরের সমানুপাতিক। এখন সক্রিয় ভর দুইটা, সক্রিয় ভর কি কি আছে? সক্রিয় ভর আছে আবার ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা, আরেকটা হচ্ছে আংশিক চাপ। আরেকটা কি? আরেকটা হচ্ছে আংশিক চাপ। তাহলে দেখো আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। তাহলে আমরা এভাবে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি বিক্রিয়ার হার, কোনো একটি বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক, মানে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপের সমানুপাতিক। এটাকেই বলে ভরক্রিয়া সূত্র। বুঝতে পারছো? তাহলে এটা আর কখনো বাদবে না। একদম সিম্পলিফাই করে বুঝাইছি, এভাবে ভিজুয়ালাইজ করে মাথার ভিতর ঢুকাই ফেলো, কনফার্ম 1 মার্ক। ওকে, পরে আসো। পরে বলছে বাফার দ্রবণ কি? এতবার আসছে বলে বোঝানো যাবে না, এই ক নাম্বার কোশ্চেন এতবার আসছে। তো বাফার দ্রবণের সংজ্ঞা কি হবে? আমরা বাফার দ্রবণ সম্পর্কে পড়ছি, যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড, সামান্য পরিমাণ ক্ষার, মানে স্বল্প পরিমাণ অ্যাসিড, স্বল্প পরিমাণ ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। তাহলে এখানে দুইটা কথা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সামান্য অ্যাসিড ক্ষার এটা, আর পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটে না এটা। তাহলে সামান্য অ্যাসিড সামান্য ক্ষার দিব, পিএইচ এর মানে কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে ধরো একটা পাত্র, এই পাত্রের ভিতর দ্রবণ আছে, এই দ্রবণের ভিতরে সামান্য বা স্বল্প, সামান্য অ্যাসিড সামান্য বেজ, এই দুইটা দিবা। এই দুইটা দেওয়ার পর পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। তো সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার দিলে যদি দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন না ঘটে, তখন সেটাকে আমরা বাফার দ্রবণ বলি। তাহলে হোয়াট ইজ বাফার সলিউশন? ক্লিয়ার কিনা? এক কথায় ক্লিয়ার করে নিতে হবে। ওকে, গ্রেট। পরে আসো, পিওএইচ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, পিওএইচ কি? পিওএইচ এর ক্ষেত্রে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, জলীয় দ্রবণ, এই কথাটা গুরুত্বপূর্ণ। কোন জলীয় দ্রবণে OH আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। আমরা একটু এইভাবে দেখি, পিওএইচ এইটা মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। তো এই হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা আসলে জলীয় অবস্থায় পাওয়া যায়, এই জন্য আমরা বলতেছি কোন জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, লগের আগে মাইনাস আছে, লগের আগে কি আছে? মাইনাস আছে। তাহলে কোন জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন বা OH মাইনাস আয়ন এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। মনে থাকবে? পারবো না? সিম্পল জিনিস, মাথায় রাখো, পারবা। ওকে, পরে আসো। পরে বলছে বিকারক কাকে বলে? বিকারক। সো দেখো, বিকারক মানে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ককে আমরা বিকারক বলতেছি। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময় যে সমস্ত বিক্রিয়কগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক বা বিকারক বলতে পারি। ওকে, তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, একবার রিডিং পড়ে যাও, অনেক গুরুত্বপূর্ণ না। দেখো চিটাগং বোর্ড 23-এ আসছে, চিটাগং বোর্ড 23-এ আসছে, এই জন্য এটা তুলে দিছি। ওকে, পরে বলছে দেখো সাম্য ধ্রুবক কি? এইটা অনেক গুরুত্বপূর্ণ। সাম্য ধ্রুবক কি? সাম্য ধ্রুবক কি, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। তো সাম্য ধ্রুবক কি, এটাকে আগে বোঝার চেষ্টা করি। দেখো, যদি আমরা একটা বিক্রিয়া দেখার চেষ্টা করি, হ্যাঁ, এ এবং বি বিক্রিয়া করে আমাদের সি এবং ডি তৈরি করছে। তো এখন এ এবং বি যখন বিক্রিয়া করছে, তখন এ মোল এ বি মোল বি এর সাথে বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি তৈরি করছে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া সমীকরণ। এইটার জন্য তুমি যদি সাম্য ধ্রুবক লিখো, তাহলে সাম্য ধ্রুবক লিখলে কে ইকুয়ালস টু, উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা বা আংশিক চাপ, নিচে যাবে বিক্রিয়কের ঘনমাত্রা বা আংশিক চাপ। সো উৎপাদের ঘনমাত্রা সি এর জন্য যদি লিখো, সি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে, ডি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে, নিচে যাবে বিক্রিয়ক এ এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে, বি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা একটু। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটি যৌগের বা কোনো একটি বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক লিখতেছি, সাম্য ধ্রুবক লেখার সময় খেয়াল করে দেখবা উপরে আমরা উৎপাদ নিচ্ছি, উৎপাদের ঘনমাত্রার মোল সংখ্যাকে উন্নীত ঘাত সহ নিচ্ছি এবং গুণফল করতেছি। তো এটাকে এইভাবে বলা যায় মোল সংখ্যার উন্নীত ঘাত সহ গুণফল, মোল সংখ্যার উন্নীত ঘাত সহ গুণফল। তো এই জায়গাতে
টোটাল বিক্রিয়া যেটা ঘটতেছে এর সাম্য ধ্রুবকের মান যদি আমাকে ধ্রুবক সংখ্যা রাখতে হয় তাহলে তাপমাত্রা ফিক্স রাখতে হবে। তাপমাত্রা কি রাখতে হবে? ফিক্স রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায়, প্রথম কথা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোন বিক্রিয়ায়, নির্দিষ্ট তাপমাত্রা কোন একটি বিক্রিয়ায় উৎপাদের ঘনমাত্রার উন্নীত ঘাত সহ গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার উন্নীত ঘাত সহ গুণফল এটার রেশিও বা অনুপাত যেই ধ্রুব সংখ্যা তাকে আমরা সাম্য ধ্রুবক বলি। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হওয়ার কথা। সুন্দর একটা জিনিস। সুন্দর জিনিস কি? আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়ার, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়ার এই বিক্রিয়ার উৎপাদের ঘনমাত্রার উন্নীত ঘাত সহ গুণফল ও বিক্রিয়কের ঘনমাত্রার উন্নীত ঘাত সহ গুণফলের অনুপাত একটি ধ্রুবক সংখ্যা হয়। এই ধ্রুবক সংখ্যাকে আমরা সাম্য ধ্রুবক বলি। দেখো এই কথাটা এখানে লেখা আছে। তো এখানে আমি বলছি কি উন্নীত ঘাত সহ গুণফল কার? উৎপাদের, উৎপাদের ঘনমাত্রার উন্নীত ঘাত সহ গুণফল। উন্নীত ঘাত কি? মোল সংখ্যা পাওয়ারে গেলে সেটাকে উন্নীত ঘাত বলে। মোল সংখ্যা পাওয়ারে গেলে সেটাকে উন্নীত ঘাত বলে। সো উৎপাদের ঘনমাত্রার উন্নীত ঘাত সহ গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার উন্নীত ঘাত সহ গুণফল, এইটাকে আমরা বলতেছি সাম্য ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হওয়ার কথা। ওকে, পরে আসো। পরে বলছে পানির আয়নিক গুণফল কাকে বলে? পানির আয়নিক গুণফল কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কয়েকবার আসছে, এবারও চলে আসবে। পানির আয়নিক গুণফল কাকে বলে দেখে রাখো। পানির আয়নিক গুণফল কাকে বলে এটা কিভাবে লিখবা? প্রথমে এই লাইনটা মাথায় রাখবা যে নির্দিষ্ট তাপমাত্রায় পানির, নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল একটি ধ্রুবক সংখ্যা। অর্থাৎ এইটা মাথায় রাখতে হবে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানির জন্য আমি যদি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা এইটা নেই, এইটা নিলে 10⁻⁻14 হয়, 10⁻⁻14 হয়। তো নির্দিষ্ট তাপমাত্রায় এই পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। এই দুইটার গুণফলকে পানির আয়নিক গুণফল KW বলে। এইটার ভ্যালু 10⁻⁻14। তো এইটা একটা ধ্রুবক সংখ্যা হয়, আমরা বলতে পারি যে পানির আয়নিক গুণফল ধ্রুবক সংখ্যা। ঠিক আছে? তো পানির আয়নিক গুণফল কাকে বলে? তুমি বলতে পারবা নির্দিষ্ট তাপমাত্রায় পানিকে ভাঙলে আমরা যে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন পাই, এই হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়নের গুণফল হলো 10⁻⁻14, যেটি একটি ধ্রুবক সংখ্যা। এইটাকে পানির আয়নিক গুণফল বলে। তাহলে পানির আয়নিক গুণফল কাকে বলে যদি জিজ্ঞেস করে, এখানে যে ব্যাখ্যাটুকু দেয়া আছে এইটুকু তুমি মুখস্থ করে লিখে ফেলো, মোর দেন এনাফ। ক্লিয়ার হয়েছে? সো পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল পাওয়া যায়, সেটা আবার 10⁻⁻14, এটা মুখস্থ করতে হবে। ফর এমসিকিউ ফর ক নাম্বার, ফর এমসিকিউ ফর ক নাম্বার। ওকে, ক্লিয়ার? পরে আসো, বাফার দ্রবণ কাকে বলে? আগে একবার দেখছি বাফার ক্ষমতা কাকে বলে, বাফার দ্রবণ না, বাফার ক্ষমতা কাকে বলে। তো বাফার ক্ষমতা কাকে বলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। দেখো প্রথমে আমরা একটা পাত্র নিছি, এই পাত্রের ভিতরে বাফার দ্রবণ নিলাম, এর ভিতরে বাফার দ্রবণ আছে। তো একটা পাত্রের ভিতর বাফার দ্রবণ আছে, এই বাফার দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার। এই বাফার দ্রবণের আয়তন কি? আয়তন হচ্ছে 1 লিটার। সো 1 লিটার আয়তনের একটা বাফার দ্রবণ নিছি, 1 লিটার আয়তনের একটা বাফার দ্রবণ নিছি। তো খেয়াল করো 1 লিটারের বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিবর্তন করতে, মানে 1 লিটার আয়তনের বাফার দ্রবণ করছি, তার আবার পিএইচ আছে। তো এই পিএইচ এর মান 1 একক পরিবর্তন করতে, মানে +1 করতে অথবা -1 করতে। তো 1 লিটার আয়তনের বাফার দ্রবণের পিএইচ মান 1 একক বাড়াইতে অথবা 1 একক কমাইতে। আবার বলি, 1 লিটার আয়তনের বাফার দ্রবণের পিএইচ মান 1 একক বাড়াইতে অথবা 1 একক কমাইতে। খেয়াল করো, যত মোল সংখ্যার অ্যাসিড বা ক্ষার যোগ করতে হয় তাকে আমরা বাফার দ্রবণের ক্ষমতা বলি। তাহলে দেখো আমরা এখানে অ্যাসিড বা ক্ষার যোগ করব, খেয়াল করো অ্যাসিড বা ক্ষার এইটা যোগ করব, বাট শুধু যোগ করব না, এর একটা নির্দিষ্ট মোল সংখ্যা যোগ করব। শুধু যোগ করব না, একটা নির্দিষ্ট মোল সংখ্যা যোগ করব। তাহলে যত মোল সংখ্যার অ্যাসিড বা ক্ষার যোগ করলে আমরা 1 লিটার আয়তনের বাফার দ্রবণের পিএইচ 1 বাড়াবো অথবা 1 কমাবো। বুঝতে পারছো? 1 লিটার আয়তনের বাফার দ্রবণ, তার পিএইচ 1 বাড়াচ্ছি অথবা 1 কমাচ্ছি।
এইটার জন্য যত মোল সংখ্যার অ্যাসিড বা ক্ষার যোগ করতে হবে সেটাই হচ্ছে বাফার ক্ষমতা, সেটাই হচ্ছে বাফার ক্ষমতা। ক্লিয়ার? সিম্পল একটা জিনিস, যদি না বুঝে থাকো রিপিট করো, আরেকবার রিপিট করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। একদম সিম্পল করে ভেঙে ভেঙে বুঝাই দিছি। ওকে, পরে আসো। পরে বলছে বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে? বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে? তো বিক্রিয়ার হার ধ্রুবক কি? খেয়াল করো, আমরা যখন কোন একটি বিক্রিয়া দেখি, বিক্রিয়ার হার দেখি, বিক্রিয়ার হার ইকুয়ালস টু বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু ঘনমাত্রা, এরকম পাই। তো খেয়াল করো, এই যে ঘনমাত্রা নিলাম, এই ঘনমাত্রাকে যদি আমি 1 মোলারিটি নিই, ঘনমাত্রাকে যদি আমি 1 মোলারিটি নিই, 1 মোলারিটি ঘনমাত্রার জন্য, 1 মোলারিটি ঘনমাত্রার জন্য কোন একটি বিক্রিয়ার হারই বিক্রিয়ার হার ধ্রুবক। এই আর মানে কি? আর মানে হচ্ছে বিক্রিয়ার হার, আর এই কে মানে কি? কে মানে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখানে কথাটা এরকম আসে, 1 মোলারিটি ঘনমাত্রার জন্য কোন একটি বিক্রিয়ার হারই হার ধ্রুবক। বাট ব্যাপার হচ্ছে এখানে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হয়। তাহলে কথাটা কিভাবে লিখবো? নির্দিষ্ট তাপমাত্রায় একক ঘনমাত্রার কোন একটি বিক্রিয়কের বিক্রিয়ার হারই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় একক ঘনমাত্রার কোন একটি বিক্রিয়কের বিক্রিয়ার যে হার সেটাই আমার বিক্রিয়ার হার ধ্রুবক। আমার মেবি টেলিগ্রাম অন করা আছে, টেলিগ্রাম অন করা আছে, এই জন্য বারবার মেসেজ আসতেছে। ওকে, তো যেটা বলতেছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় একক ঘনমাত্রার, নির্দিষ্ট তাপমাত্রায় একক ঘনমাত্রার মানে এই ঘনমাত্রা একক, এইটার যে বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারই হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এই ইকুয়েশনটা তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে এই ইকুয়েশনকে মাথায় রেখে তুমি ইজিলি এটাকে ব্যাখ্যা করতে পারবা। আমি সবসময় ইকুয়েশন থেকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। টি হচ্ছে আমার নির্দিষ্ট টেম্পারেচার। টি কি? টি হচ্ছে আমার নির্দিষ্ট টেম্পারেচার। নির্দিষ্ট টেম্পারেচারে কোন একটি বিক্রিয়ক, সেই বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলারিটি হলে তার হারই হার ধ্রুবক। নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়কের বিক্রিয়ার হারই কি? হার ধ্রুবক। এভাবে মাথায় রাখবা। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে লবণ কাকে বলে? সিম্পল কোশ্চেন, এইটা মুখস্থ করো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যেই পদার্থটি তৈরি হয় তাকে লবণ বলে, যাকে আমরা বিশ্লেষিত করে পরবর্তীতে আবার অ্যাসিড ক্ষারে রূপান্তর করতে পারি। একবার রিডিং দিও লবণ কাকে বলে, সিম্পল জিনিস, সেজন্য অনেক বেশি সংজ্ঞা ইয়া করলাম না। পরে দেখো 11 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, পিএইচ এর সংজ্ঞা লিখো। তো পিএইচ এর সংজ্ঞা কি লিখবা? লিখবা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলি। তাহলে পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে, খেয়াল করো, আমরা যখন পিএইচ নিব, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। মানে জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা বলতেছি হচ্ছে পিএইচ। ক্লিয়ার হয়েছে? সো এই পিএইচ জিনিসটা কি সেটা আমরা মাথায় রাখবো, মাথায় রাখবো, ইজিলি আমাদের মাথায় রাখতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, পরে আসো, বিয়োজন ধ্রুবক কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বিয়োজন ধ্রুবক কাকে বলে? বিয়োজন ধ্রুবক আলফা, বিয়োজন ধ্রুবককে আলফা দিয়ে চিহ্নিত করা হয়। তো মাথায় রাখতে হবে ব্যাপারটা কি, আমরা প্রথমে একটা দ্রবণ নিব, হ্যাঁ, একটা দ্রবণ নিব। এই দ্রবণের ভিতর খেয়াল করো, আমি একটা দ্রবণ নিছি, এই দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার। এখন এই 1 লিটার দ্রবণে আমি ধরো অম্ল নিলাম, অম্ল নিলাম। তো এই অম্ল যেটা আছে, এই অম্লের একটা নির্দিষ্ট মোল সংখ্যা আছে, n মোল সংখ্যা আছে। n মোল সংখ্যা থেকে যতটুকু পরিমাণ বিয়োজিত হবে, বিয়োজিত হবে সেটা হচ্ছে আলফা। তো n মোল থেকে যতটুকু বিয়োজিত হবে সেটাই হচ্ছে বিয়োজন ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? তো এটা একটু এখানে পড়ো, এখানে পড়লে বুঝতে পারবা। দেখো, প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্ল বা ক্ষারের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয়, যে ভগ্নাংশ বিয়োজিত হয় কি মানে মোল সংখ্যা আছে সেটা থেকে যতটুকু কেটে যাচ্ছে, যতটুকু ভেঙে যাচ্ছে, ধরো 1 মোল আছে, 1 মোল থেকে 0.5 ভেঙে গেল, তাহলে মোল ভগ্নাংশ কত? 0.5। 5 মোল আছে, 5 মোল থেকে 0.4 চলে গেল, তাহলে যেই ভগ্নাংশ ভেঙে যায় বা যেই ভগ্নাংশ কেটে যায়, যেই ভগ্নাংশ বিয়োজিত হয় সেটাকে আমরা মোল ভগ্নাংশ বলি। কি কি কথা মাস থাকতে হবে মোল ভগ্নাংশ, এইটা সংজ্ঞার ভিতরে কি কি মাস থাকতে হবে? প্রথম কথা, 1 লিটার মাস থাকতে হবে। প্রতি লিটার জলীয় দ্রবণে অম্ল বা ক্ষারের মোল থেকে যেই ভগ্নাংশ বিয়োজিত হয়, আবার বলি,
প্রতি লিটারে জলীয় দ্রবণে অম্ল বা ক্ষারের মোল থেকে যেই ভগ্নাংশ বিয়োজিত হয়, যেই ভগ্নাংশ বা মোল সংখ্যার যেই ভগ্নাংশ বিয়োজিত হয়ে চলে যায় সেটাকে আমরা বিয়োজন ধ্রুবক বলি। বিয়োজন ধ্রুবককে আমরা কে এ কে বি দিয়ে চিহ্নিত করি, কে এ কে বি দিয়ে চিহ্নিত করি। যেই ভগ্নাংশ বিয়োজিত হয় সেটা হচ্ছে বিয়োজন ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? সো এটা মাথায় রেখে তারপর তোমাকে আগাতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, চলে আসবে পরীক্ষায়। যদি চলে আসে মাস্ট লিখবা, সুন্দর করে লিখো। ওকে, চলো আমরা পরের অংশ দেখি। পরে বলছে গতিশীল সাম্য অবস্থা বা রাসায়নিক সাম্য অবস্থা কাকে বলে? গতিশীল সাম্য অবস্থা বা রাসায়নিক সাম্য অবস্থার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হারকে আরএফ বলে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে আরবি বলে। এই দুইটা যদি সমান হয়, কোনো একটি বিক্রিয়ার বা কোনো একটি উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তখন সেটাকে আমরা গতিশীল সাম্য অবস্থা বলি। সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটাকে সমান হতে হবে। তাহলে উভয়মুখী বিক্রিয়ায়, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, যতটুকু সামনে যাচ্ছে ততটুকু পিছনে আসছে, যতটুকু সামনে যাচ্ছে ততটুকু পিছনে আসছে, সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তখন সেটাকে আমরা গতিশীল সাম্য অবস্থা বলি বা রাসায়নিক সাম্য অবস্থা বলি। তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। মাথায় রাখতে পারবো কিনা গতিশীল সাম্য অবস্থা বা রাসায়নিক সাম্য অবস্থা কাকে বলে সেটা। পরে আসো কে সি কাকে বলে, কে সি কাকে বলে, কে সি। তো খেয়াল করো, আমরা যখন ভর ক্রিয়া সূত্র দেখছিলাম, ভর ক্রিয়া সূত্রে কেসি জিনিসটা কিভাবে বের করছিলাম? ধরো আমাদের এখানে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি হয়েছে। এখান থেকে যখন কেসি বের করবা, কেসি ইকুয়ালস টু উপরে যাবে উৎপাদের ঘনমাত্রার আয়নিক গুণফল বা উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো ভালো করে খেয়াল করলে দেখবা এইটাকে আমরা সুন্দর করে কিভাবে লিখতে পারি। এটা ডেফিনেটলি একটা উভয়মুখী বিক্রিয়া, তাই না? তো উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থার ক্ষেত্রে ভর ক্রিয়া সূত্র থেকে আমরা উপরে উৎপাদের ঘনমাত্রার, উৎপাদের উন্নীত ঘাতসহ ঘনমাত্রা এবং বিক্রিয়কের উন্নীত ঘাতসহ ঘনমাত্রা যে রেশিও পাই তাকে আমরা কেসি দিয়ে প্রকাশ করতে পারি। কেসি, ঠিক আছে, সাম্য ধ্রুবক কেসি। তাহলে এই যে জিনিসটা, এটাকেই দেখো এখানে সুন্দর করে লেখা আছে, এখানেই দেখো সুন্দর করে লেখা আছে। এইটাকে তুমি নিজের ভাষায়ও লিখতে পারো যে উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় উৎপাদের মোলার ঘনমাত্রার উন্নীত ঘাতসহ গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উন্নীত ঘাতসহ গুণফল যেই ধ্রুব সংখ্যা তাকে আমরা কেসি বলি। নিজের ভাষায় লিখতে পারো বা এখানে যেভাবে লেখা আছে এভাবেও লিখতে পারো, ডিপেন্ড করতেছে তুমি কিভাবে লিখতে চাও তার উপর। ক্লিয়ার হয়েছে? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। পরে বলছে দেখো লা শাতেলিয়ারের নীতি লিখো। কি বলছে? লা শাতেলিয়ারের নীতি লিখো। লা শাতেলিয়ারের নীতি কি? উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ার যে কোনো একটি নিয়ামক, ভালো করে খেয়াল করো, ধরো এটা একটা উভয়মুখী বিক্রিয়া, এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের এখানে সি প্লাস ডি তৈরি করলে এটা একটা উভয়মুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে। এখন এর যে কোনো একটি নিয়ামক মানে কি? নিয়ামক মানে হচ্ছে এই বিক্রিয়ার উপর প্রভাব ফেলে এমন কিছু। কি কি আছে? চাপ আছে, তাপমাত্রা আছে, ঘনমাত্রা আছে। এই তিনটা, চাপ, তাপ, ঘনমাত্রা, চাপ, তাপ, ঘনমাত্রা, এই তিনটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় নিয়ামক। চাপ, তাপ, ঘনমাত্রা। তাহলে দেখো উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ার যে কোনো একটি নিয়ামক চাপ, তাপ, ঘনমাত্রা যদি আমি পরিবর্তন করি, উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ার যে কোনো একটি নিয়ামক চাপ, তাপ, ঘনমাত্রা যে কোনো একটা যদি আমি পরিবর্তন করি, পরিবর্তন করলে এই বিক্রিয়ার সাম্য অবস্থার পরিবর্তন হয়, এই ঘটনাকে বলা হয় লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতিতে যে কথাগুলো আছে সেটা যদি আমি এইভাবে লিখতে পারি তাহলে বেটার হয়। তাহলে তুমি নিজের ভাষায় লিখতে পারো। আমি লা শাতেলিয়ারের নীতির ক্ষেত্রে বলবো যে বুঝে নাও, বুঝার পরে এখানে যে কথাগুলো আছে এটাই লিখো। তো কি লেখা আছে দেখো, প্রথমে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা, এটা মাস্ট থাকতে হবে কথার ভিতর। তারপরে নিয়ামক কথাটা মাস্ট থাকতে হবে এবং নিয়ামকের ভিতরে তাপ, চাপ, ঘনমাত্রাটা উল্লেখ করতে হবে এবং এটা পরিবর্তন করলে সাম্য অবস্থার পরিবর্তন হয় সেটা বলতে হবে।
সাম্য অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে নিয়ামক পরিবর্তন করলে নিয়ামকের প্রভাবে সাম্য অবস্থার পরিবর্তন হয়। ওকে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে বলছে দেখো অ্যাটম ইকোনমি কাকে বলে। তো অ্যাটম ইকোনমি মানে হচ্ছে অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ, এটা মুখস্থ করতে হয়। অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ মানে হচ্ছে উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ আর নিচে হচ্ছে মোট উৎপাদ, ঠিক আছে, ইনটু 100%, কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট উৎপাদ। তাহলে দেখো অ্যাটম ইকোনমি মানে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ এবং মোট উৎপাদের যে অনুপাত, তার শতকরা অনুপাতকে আমরা বলি হচ্ছে অ্যাটম ইকোনমি। কাঙ্ক্ষিত উৎপাদ আর মোট উৎপাদ মানে কি? মানে আমরা ধরো একটা বিক্রিয়া করছি A প্লাস B, বিক্রিয়া করে আমরা C প্লাস D পাইছি। এখন C আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ মানে যেটা আমরা চাইছিলাম, আর D আমরা অতিরিক্ত তো পেয়ে গেছি যেটা আমাদের প্রয়োজন নাই। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ C হবে উপরে, এর আণবিক ভর, আর নিচে আসবে মোট উৎপাদ, মানে দুইটাই আসবে, মানে মোট যতটুকু পাচ্ছি সেটা নিচে যাবে আর উপরে যাবে কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে অ্যাটম ইকোনমি সবসময় বলতে গেলে বলবো যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর এবং মোট উৎপাদের ভরের যেই অনুপাত, তার শতকরা পরিমাণকে আমরা বলতে পারি অ্যাটম ইকোনমি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে কথাটা এই জায়গা থেকে ভালো করে খেয়াল করতে হবে। যেমন দেখো এখানে বলছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর আর নিচে যাবে হচ্ছে সকল উৎপাদের ভর বা মোট উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদ এবং মোট উৎপাদের ভরের যে অনুপাত, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাটম ইকোনমি। পরে বলছে অম্লের বিয়োজন ধ্রুবক কে আসলে কি? অম্লের বিয়োজন ধ্রুবক, তো আমরা একটু আগে দেখছিলাম যে 1 লিটার দ্রবণে যত মোল অম্ল থাকে, যত মোল n মোল অম্ল থাকে, সেখান থেকে যে অংশ বিয়োজিত হয়, যে অংশ ভেঙে যায়, সেটাকে আমরা বিয়োজন ধ্রুবক কে এ বলতে পারি। যে অংশ ভেঙে যায়, তাহলে এটা এভাবে লিখতে পারি, 1 লিটার দ্রবণে যত মোল অম্ল থাকবে সেখান থেকে যে অংশ ভেঙে যাবে বা বিয়োজিত হবে তাকে আমরা বিয়োজন ধ্রুবক কে বলি। তো খেয়াল করো, প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোন অম্লের মোল সংখ্যার যেই ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে আমরা বিয়োজন ধ্রুবক কে বলি। প্রতি লিটার বা 1 লিটার জলীয় দ্রবণে উপস্থিত অম্ল, মানে 1 লিটার জলীয় দ্রবণে যে অম্ল উপস্থিত আছে তার মোল সংখ্যার, মানে তার টোটাল মোল আছে, মোল সংখ্যা যে অনুপাতে ভেঙে যাচ্ছে বা মোল সংখ্যা যে অংশটুকু ভেঙে যাচ্ছে, সেই ভেঙে যাওয়া অংশটুকুকে আমরা অম্লের বিয়োজন ধ্রুবক কে বলি। তাহলে টোটাল 1 লিটার দ্রবণে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মোল আছে, সেখান থেকে ভেঙে যাচ্ছে, যতটুকু ভাঙবে সেটা হচ্ছে কে, যতটুকু ভাঙবে সেটা কে। তাহলে 1 লিটার জলীয় দ্রবণে যত মোল আছে সেখান থেকে যতটুকু ভাঙবে সেটাকে আমরা কে বলতে পারি। ওকে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, পরে বলছে পিএইচ স্কেল কি? পিএইচ স্কেল হচ্ছে পিএইচ পরিমাপ করার জন্য 0 থেকে 14 পর্যন্ত যে স্কেলটা আছে সেটাকে আমরা পিএইচ স্কেল বলি। এখন এটাকে সুন্দর ভাষায় কিভাবে লিখবা? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লঘু অম্ল বা লঘু ক্ষারের নিরপেক্ষ দ্রবণের পিএইচ রেঞ্জ পাওয়া যায় 0 থেকে 14। এই 0 থেকে 14 পরিসরকে পিএইচ রেঞ্জ বলে বা পিএইচ স্কেল বলে। সুন্দর মতো এটা লিখে দিতে পারো। ওকে, এখন আমরা রসায়নের খ সাজেশন দেখব। তো খ সাজেশন শুরু করার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিব, তারপরে আবার শুরু করব। সো চলো আমরা এখন পরের কোশ্চেনগুলো দেখি। আমরা এখন খ নাম্বারের যাত্রা শুরু করব। খ নাম্বারের কোশ্চেনগুলো একটু লং হবে, একটু লেন্দি হবে। প্রত্যেকটা টপিকের বেসিকগুলা তোমাকে একটু বোঝায় দিয়ে তারপর আমাকে আগানো লাগবে। না হলে হচ্ছে যে এই ক্লাসের আর মানে কি থাকলো, যদি আমি তোমাকে সুন্দর মতো বোঝায় না দিলাম, তাহলে আর সাজেশন ক্লাস নিয়ে লাভ কি হইল। তো প্রথমে আসো খ নম্বরে, প্রথম খ নাম্বারটা দেখি। প্রথম খ নাম্বারটা বলছে যে এই যে অ্যাসিডগুলো আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বারবার আসে। হ্যাঁ, তো বলছে নাইট্রিক অ্যাসিড এবং H3PO4 ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো। কতবার আসছে একটু ভালো করে দেখার চেষ্টা করো। তো এই যে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড আছে, এই দুইটা অ্যাসিডকে অক্সো অ্যাসিড বলে, অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে কে বেশি শক্তিশালী হবে সেইটা ডিপেন্ড করে কেন্দ্রীয় পরমাণু জারণমানের উপর। আবার বলি, কেন্দ্রীয় পরমাণু জারণমানের উপর। কেন্দ্রীয় পরমাণু জারণমান যার বেশি সে শক্তিশালী অ্যাসিড। এবার কেন্দ্রীয় পরমাণু জারণমান কার বেশি সেটা আগে বের করতে হবে। তো লেখার সময় তুমি চাইলে এভাবে গুছিয়ে লিখতে পারো, আবার আমি যেভাবে লিখে দিব এভাবে লিখতে পারো। তুমি এখানে অ্যাসিড কি কি আছে দেখো, নাইট্রিক অ্যাসিড এন্ড ফসফরিক অ্যাসিড। তো তুমি প্রথমে নাইট্রিক অ্যাসিড লিখবা,
প্রথমে নাইট্রিক অ্যাসিড লিখবা, তারপরে লিখবা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। তো নাইট্রিক অ্যাসিডের জন্য কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ মান কত পাবা বের করো। নাইট্রিক অ্যাসিডের জন্য হাইড্রোজেনের +1, নাইট্রোজেনের জন্য x, অক্সিজেনের -2 × 3। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখো +1 + x -6 = 0 আসে, x = +5 পাওয়া যায়। এইটার ক্ষেত্রে বের করো কত আসবে, 3 + x তারপর হচ্ছে -8 = 0। ক্যালকুলেশন করলে x = +5। আই গেস তোমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করতে পারো। তো প্রথমে আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করব। তাহলে তুমি প্রথমে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করবা, তারপরে H3PO4 এর জারণ মান বের করবা, দিয়ে বলবা যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি সে বেশি শক্তিশালী অ্যাসিড। বাট এখানে যেহেতু কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়ে গেছে, সমান হয়ে গেলে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে শক্তিশালী অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণুর আকার, তাহলে দেখো একটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আর একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। এবার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট কার, খেয়াল করে দেখি, এইটাই আছে নাইট্রোজেন, এইটাই আছে ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাসের ভিতরে নাইট্রোজেনের আকার ছোট। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যেহেতু নাইট্রোজেনের ছোট, তাহলে নাইট্রোজেন বেশি শক্তিশালী অ্যাসিড। তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আর একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। আকার যদি সমান, মানে তোমার জারণ মান যদি সমান হয়ে যায়, তাহলে আকার যার ছোট সে শক্তিশালী অ্যাসিড। তাহলে এই দুইটা জিনিস এখানে সুন্দর মতো ব্যাখ্যা করবা, করলেই তুমি এখানে সুন্দর মতো বলে দিতে পারবা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, মাস্ট পড়ে যাও, এটা কিন্তু চলে আসবে। যদি না পারো পরে কিন্তু মাইক দিব, মিল্টন ভাইয়ের স্টুডেন্ট পরীক্ষার খাতায় লিখে আসতে পারোনি, এটা যেন না হয়। ওকে, চলো পরে আসো। পরে বলছে যে পরের কোশ্চেনটা, pH 0 থেকে 14 এইটা সীমাবদ্ধ থাকে কেন, ব্যাখ্যা করো। এইটা ব্যাখ্যা করার জন্য একটা লাইন মুখস্থ করতে হয়। একটা লাইন মুখস্থ করলে বাকি তুমি এমনিই পারবা। সেটা কোন লাইন, খেয়াল করো। প্রথমেই লিখবা এই জায়গাতে, আমরা জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল Kw = 10⁻⁻14। এটা আগে লিখবা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 10⁻⁻14। এখন তুমি জানো পানির আয়নিক গুণফল Kw কে ভাঙলে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা পাওয়া যায়। এবার যেটা করবা, এই সাইডেও লগ নিবা, এই সাইডেও লগ নিবা, উভয় সাইডে লগ নিবা। এই জায়গায় লগ নেওয়া হয় নাই, উভয় সাইডে লগ নিবা, লগ 10⁻⁻14। এবার যেটা হয়, লগ এবং 10 কেটে যায়, কেটে যে 10⁻⁻14 আসে। তো উভয় সাইডে লগ নিছি, নিলে এখানে এই অংশটা আসে আর এখানে -14 আসে। এবার লগের ক্ষেত্রে মাঝখানে গুণ থাকলে কি হয় বলো তো, যোগ হয়। তাহলে লগ এইটা আর লগ এইটা আসে। এইটা আর এইটা যখন আসতেছে তখন আমরা যেটা করতে পারি, এই সাইডের মাইনাসকে এই সাইডে নিয়ে চলে আসতে পারি। এই সাইডে মাইনাসকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস এটা আসে। মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা মানে হচ্ছে pH, আর মাইনাস লগ অফ হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা মানে POH। তো শেষ পর্যন্ত আমরা pH এবং POH এর ভ্যালু পাই হচ্ছে 14। আমরা ক্যালকুলেশন করে pH আর POH এইটার ভ্যালু পাই কত, 14। এখন যদি আমি এইটার ভ্যালু 0 ধরি তাহলে এটা 14 পাবো, এইটা যদি 14 ধরি তাহলে এটা 0 পাবো। তো এখন আমরা এই জায়গাতে যেহেতু একটা 0 করলে আরেকটা 14 পাচ্ছি, আরেকটা 0 করলে আরেকটা 14 পাচ্ছি, সো আমরা বুঝতেই পারতেছি যে এই জায়গাতে আমাদের স্কেলটা সব সময় 0 থেকে 14 এর ভিতরে ঘোরপাক খাবে, 0 এবং 14 এর মাঝখানে থাকবে। তো এই হচ্ছে আমাদের এখানকার মেইন কাহিনী। তাহলে কাহিনীটা কি হলো, কাহিনী হলো প্রথমে আমার এই লাইনটা লেখা শিখতে হবে, এই লাইনটা আগে লেখা শিখতে হবে। এই লাইনটা লেখার পর তারপরে আমি কি করব, এই লাইনটাকে ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল দিব। তারপরে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের আগে আমি এই সাইডেও লগ দিব, এই সাইডেও লগ দিব। তারপরে আমি সুন্দর মতো লগের বেসিক ক্যালকুলেশন করে শেষে যে বলবো যেখানে 0 থেকে 14 এর ভিতরে থাকে। তাহলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, pH স্কেল 0 থেকে 14 এর ভিতরে থাকে কেন, উত্তরটাও খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে ওকে, ঠিক আছে, চলো পরে বলছে দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন এই যে এইটা বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে, এই বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর চাপের প্রভাব আছে কিনা এটা ব্যাখ্যা করো। তো আমরা জানি সাম্য অবস্থার উপর চাপের প্রভাব এটা মোল সংখ্যার উপর ডিপেন্ড করে। যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকে না।
যদি মোল সংখ্যা সমান না হয়, যদি অসমান হয়, তাহলে চাপের প্রভাব থাকে। তাহলে এই জায়গাতে আমরা কি করব, প্রথমে বিক্রিয়াটা লিখব, তারপরে লিখব বিক্রিয়কের মোট মোল সংখ্যা, সেটা কত 2, উৎপাদের মোট মোল সংখ্যা সেটা কত 2, মোল সংখ্যার পরিবর্তন 2 - 2 0। তাহলে এখানে আমরা এই দুইটা ক্যালকুলেশন করে এরপরে বলবো যেহেতু এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পরিবর্তন 0, তাহলে এই জায়গাতে বিক্রিয়ার বা সাম্য অবস্থার উপর এই বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপের কোনো প্রভাব নেই, এই বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপের কোনো প্রভাব নেই। ক্লিয়ার? বুঝতে পারছো? এইভাবে তুমি জিনিসটা সুন্দর মতো ব্যাখ্যা করতে পারবা। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো। এত লেখা লাগবে না, এত উদাহরণ দেওয়া লাগবে না, শুধু বিক্রিয়াটা দিবা, দেওয়ার পরে বিক্রিয়কের মোল সংখ্যা হিসাব করবা, উৎপাদের মোল সংখ্যা হিসাব করবা, পরে বলবা যেহেতু এখানে মোল সংখ্যা সমান, ডেল এন এর মান 0, এই জন্য চাপের উপর প্রভাব নেই। এইটুকু উত্তর ওইভাবে করলেই হয়ে যাচ্ছে। পরে আসো, বলছে উভয়মুখী বিক্রিয়া একটি অসম্পূর্ণ বিক্রিয়া ব্যাখ্যা করো। তো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে আগে তুমি বিক্রিয়াটা ভালো করে দেখো। এইটা দেখো একটা উভয়মুখী বিক্রিয়া। তো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, বিক্রিয়ক থেকে যেই মোমেন্টে উৎপাদে পরিণত হচ্ছে, উৎপাদ কি বসে আছে? উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়ে যাচ্ছে। তো উভয়মুখী বিক্রিয়ায় যেহেতু সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে চলতে থাকে, ফলে কখনো বিক্রিয়ক শেষ হয়ে যায় না। তাহলে এখানে একটা কথা লেখা যায় যে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ একই সাথে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী হয়, ফলে বিক্রিয়ক কখনো শেষ হয়ে যায় না। তো বিক্রিয়ক যদি কখনো শেষ হয়ে না যায়, এটি একটি অসম্পূর্ণ বিক্রিয়া, এটি কখনো সম্পূর্ণ হয় না, মানে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, এটা কখনো হয় না। তো এই কথাটা একটা বিক্রিয়া এখানে দিবা, দিয়ে উপরে এটা সুন্দর মতো করে ব্যাখ্যা করবা, করে লিখে দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার অসম্পূর্ণ বিক্রিয়া এটা আরেকভাবেও ব্যাখ্যা করা যায়। কে এর ভ্যালু তুমি যদি এখানে কে এর ভ্যালু তৈরি করবা, করে কে এর ভ্যালু 0 বা অসীম, এই ব্যাখ্যাটা দিয়েও তুমি বলতে পারো, বাট ওই ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না, নর্মালি যেটা বললাম এটা দিয়ে ব্যাখ্যা করলেই হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফলের মান বৃদ্ধি পায় কেন? তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফলের মান বৃদ্ধি পায় কেন? খেয়াল করো, পানির আয়নিক গুণফল Kw ইকুয়ালস টু হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা, খেয়াল করো, হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। এই দুইটা হচ্ছে আমার পানির আয়নিক গুণফল। এখন ব্যাপার হচ্ছে, আমরা জানি কোনো একটি পানির একটা বিয়োজন মাত্রা আছে, তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে পানির বিয়োজন বেড়ে যাবে, টেম্পারেচার বাড়ালে পানির বিয়োজন বাড়ে। তো প্রথম কথা ভালো করে বুঝবা, প্রথম কথা হচ্ছে আমি যখন তাপমাত্রা বাড়াচ্ছি তখন এখানে একটা নতুন ওয়ার্ড আসছে বিয়োজন, তাপমাত্রা বাড়ালে বিয়োজন বাড়ে। তাপমাত্রা বাড়লে যদি বিয়োজন বাড়ে, বিয়োজন মানে ভাঙছে, বিয়োজন যদি বাড়ে বা ভাঙলে বেশি ঘনমাত্রা বৃদ্ধি পাবে। কার ঘনমাত্রা বৃদ্ধি পাবে? হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, হাইড্রোক্সিলের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। আর হাইড্রোক্সিল আর হাইড্রোজেন উভয়ের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে Kw এর মান বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের তাপমাত্রা বৃদ্ধিতে আয়নিক গুণফল কেন বৃদ্ধি পায় জিজ্ঞেস করছে। তাহলে প্রথম স্টেপ বলবা তাপমাত্রা বাড়ালে বিয়োজন বাড়ে, বিয়োজন বাড়লে ঘনমাত্রা বাড়ে, ঘনমাত্রা বাড়লে আয়নিক গুণফল বাড়ে। বুঝতে পারছো? তাহলে এখানে ভালো করে খেয়াল করো, প্রথমে তাপমাত্রা, তারপর বিয়োজন, ঠিক আছে, তারপর ঘনমাত্রা, তারপরে কি, তারপরে হচ্ছে আয়নিক গুণফল। এই হচ্ছে আমাদের টোটাল স্টেজ, তাপমাত্রা, বিয়োজন, ঘনমাত্রা, আয়নিক গুণফল। এভাবে আমরা মাথায় রাখবো। ওকে, ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরে আসো, পরে বলছে যে সাম্য ধ্রুবকের কেসি এর মান কখনো শূন্য হয় না কেন? কেসি এর মান, তো এটা কিভাবে করবা? প্রথমে একটা বিক্রিয়া নিবা, এই বিক্রিয়া নেওয়ার পর এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর ভ্যালু বের করবা, উপরে বিক্রিয়ক নিচে উৎপাদ। এখন আমরা জানি সাম্য অবস্থায় এই বিক্রিয়া একটি অসম্পূর্ণ বিক্রিয়া, তো কেসি এর মান শূন্য হতে পারবে না কেন? কারণ আমি যখন কেসি এর মান শূন্য নিব তখন বিক্রিয়কের যে ভ্যালু সেটা আমার শূন্য হয়ে যায়। তো বিক্রিয়কের ভ্যালু কখনোই একটি সাম্য অবস্থার বিক্রিয়ায় শূন্য হতে পারে না, বা উৎপাদের ভ্যালু কখনো একটি সাম্য অবস্থার বিক্রিয়ায় শূন্য হতে পারে না। তো এই জন্য আমরা এখানে বলতে পারি যে কেসি এর মান কখনো শূন্য বা অসীম হয় না, কারণ কি সাম্য অবস্থায় বিক্রিয়ক বা উৎপাদ কখনো শূন্য বা অসীম হয় না।
এই জিনিসটা মাথায় রাখলেই হচ্ছে। এই ব্যাখ্যাটা সুন্দর করে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কতবার আসছে ভালো করে খেয়াল করো। সাম্য অবস্থায় কেসি এর মান শূন্য বা অসীম হয় না কেন, এটা বারবার আসছে। প্রথমে আমাকে বিক্রিয়া দেখাতে হবে, তারপর কেসি এর ভ্যালু দেখাতে হবে, তারপরে একটা দিলে আরেকটা শূন্য কেন হয় না সেটার ব্যাখ্যা লিখবা, শেষ। এইটুকুই। ক্লিয়ার হয়েছে? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, বাকি ক্লাসের বাকি অংশ আমি আরেকটা শুটে নিব। এখন এর চেয়ে বেশি আর নেওয়া সম্ভব হচ্ছে না, আরেকটা পার্ট নিয়ে একসাথে কম্বাইন করে দিব। ছয় নম্বর কোশ্চেন যেটা, এটাতে আমাদের মেইন বলছে যে সাম্যধ্রুব কেসি এর মান কখনো শূন্য হয় না কেন ব্যাখ্যা করো। আমি এই রেকর্ডটা করতে যে মাঝখানে একটু গ্যাপ নিছি, এই কোশ্চেনটা আরেকবার একটু ব্যাখ্যা করে দিব, কারণ এটা বহুবার আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যেটা তোমাকে পারা লাগবে, এবং এটা না পেরে তুমি আগাবা না। এই জন্য এটাকে আরেকবার ব্যাখ্যা করে দিব যাতে তোমার মাথার ভিতর ঢুকে যায়। প্রথম কথা, যখনই সাম্য ধ্রুবকের কথা বলবে প্রথম লাইনেই তুমি একটা বিক্রিয়া লিখবা, সেটা হচ্ছে এ এবং বি বিক্রিয়া করে, এ থেকে বিক্রিয়া করে বি তৈরি হলো, যেখানে তুমি কেসি বা কেপি লিখবা। কেসি এর ক্ষেত্রে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। কেপি এর ক্ষেত্রে উপরে উৎপাদের আংশিক চাপ, নিচে বিক্রিয়কের আংশিক চাপ লিখবা। লেখার পরে এখন দেখো, এই বিক্রিয়াটা যেহেতু সাম্য অবস্থায় ঘটবে, সাম্য অবস্থায় বিক্রিয়ক কিংবা উৎপাদ কোনোটার ভ্যালুই শূন্য হয় না, আমরা জানি। এখন যদি আমাদের কেপি এর ভ্যালু বা কেসি এর ভ্যালু শূন্য হয়, তাহলে তোমার যেই কেপি কিংবা কেসি এর ভ্যালু শূন্য হলে তোমার যে উৎপাদের ঘনমাত্রা বা আংশিক চাপ শূন্য হয়ে যায়, যেটা সম্ভব না। তো ওইটা যদি সম্ভব না হয়, তাহলে আমরা লিখতে পারি যে আমাদের কেপি কেসির মান কখনো শূন্য হবে না, কারণ সাম্য অবস্থায় কখনোই উৎপাদের ভ্যালু শূন্য হয় না বা বিক্রিয়কের ভ্যালু শূন্য হয় না। ঠিক আছে? সো এইটুকু জাস্ট তুমি যদি ব্যাখ্যা সুন্দর করে লিখে দিতে পারো, তাহলেই তুমি এই জায়গাতে ফুল মার্ক পেয়ে যাবা। ক্লিয়ার হয়েছে? এটা চাইলে খুব সুন্দর করে লিখে লিখে করাই দেওয়া যায়, বাট যেহেতু আমরা খুব কম সময়ে রিভিশন দিচ্ছি, আমি এখানে সুন্দর মতো বুঝাই দিলাম। তোমরা আগে থেকেই জানো, পরীক্ষার আগে রিভিশন দিতেছো, এই জন্য এইটুকু জানলেই হচ্ছে। ওকে, পরে আসো। পরে বলছে রাসায়নিক সাম্য অবস্থার গতিশীলতার সপক্ষে একটি প্রমাণ দাও। রাসায়নিক সাম্য অবস্থার গতিশীলতার সপক্ষে প্রমাণ দিতে বলছে। এটা কিভাবে করবা? ধরো আমরা একটা বিক্রিয়া দেখি, আমরা এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো 2 মোল। ঠিক আছে? এটা একটা ধরো বিক্রিয়া। তো এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, যেটা দিয়ে আমরা 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছি, ভালো করে বুঝবা, আমার কথা ভালো করে বুঝবা, যে হাইড্রোজেন এবং আয়োডিন দিয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছি। এইটা একটা রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়। তো তুমি প্রথমেই লিখবা যে কোন একটি বিক্রিয়া রাসায়নিক সাম্য অবস্থায় আছে মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। এবং হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে, এটি একটি রাসায়নিক সাম্য অবস্থায় থাকা বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন এবং আয়োডাইড মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার প্রকাশ করে। হাইড্রোজেন আয়োডাইড ভেঙে আবার হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হচ্ছে, এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়ার হার প্রকাশ করে। যখন বিক্রিয়াটি রাসায়নিক সাম্য অবস্থায় থাকে, তখন বিক্রিয়াটি থেকে সম্মুখমুখী যেই বিক্রিয়া হচ্ছে সেটাও বোঝা যায় না, পশ্চাৎমুখী বোঝা যায় না। তাহলে বুঝতে গেলে আমাদের কি করতে হয়? বুঝতে গেলে আমরা এখানে যেটা করব, যে তেজস্ক্রিয় আয়োডিন নিব। তেজস্ক্রিয় আয়োডিনকে আমরা বলছি ট্রেসার। ট্রেসার কথাটার মানে হচ্ছে যাকে দিয়ে আমরা ট্রেস করতে পারি, যাকে দিয়ে আমরা ট্রেস বা শনাক্ত করতে পারি, তাকে আমরা বলি হচ্ছে ট্রেসার। সো ট্রেসার হিসেবে আমরা এখানে তেজস্ক্রিয় আয়োডিন নিলাম। সেই তেজস্ক্রিয় আয়োডিন যদি আমরা এই বিক্রিয়াতে একটু ইনপুট দিই, হাইড্রোজেনের সাথে একটু তেজস্ক্রিয় আয়োডিন ইনপুট দিই, কিছুক্ষণ পরে আমরা যেই হাইড্রোজেন আয়োডাইড পাবো, এর ভিতরে যে আয়োডিন পাবো এটাও তেজস্ক্রিয় আয়োডিন হয়ে যাবে। এই দেখো, ফলে আমরা এখানে বলতে পারবো যে আসলে এই বিক্রিয়াটি চলমান অবস্থায় আছে। যেহেতু চলমান অবস্থায় আছে, জন্য এই সাইডে আমি তেজস্ক্রিয় দিলে এই সাইডেও তেজস্ক্রিয় চলে আসতেছে। তাহলে কোন একটি বিক্রিয়ার রাসায়নিক গতিশীলতা, এটা সপক্ষে যুক্তি দিতে গেলে আমাদের কি ব্যবহার করতে হবে? তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করতে হবে। এখন এটাকে আমি মনে রাখি কিভাবে? যখনই আমার বলবে রাসায়নিক সাম্য অবস্থা, তখন আমার দুইটা কথা মাথার ভিতর ঢুকা থাকা লাগবে। এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। যদি দুইটা সমান হয়, তাহলে বিক্রিয়াটা এমন ভাবে অবস্থান করবে যে বিক্রিয়াটা হচ্ছেই না। তখন সেখানে ট্রেসার হিসেবে আমরা তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করব। আমরা বিক্রিয়কে ব্যবহার করলে সেটা আমরা উৎপাদে ট্রেস করতে পারবো। সেইটা দেখে আমরা বলতে পারবো বিক্রিয়াটি চলমান অবস্থায় ছিল।
ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমার এখানকার বেসিক কথা, যেটা আমাদের মাথায় থাকা লাগবে। ওকে গ্রেট, এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসো, আমাদের পরে বলছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড এই যৌগের অম্লত্ব 6 বলতে কি বোঝায়। প্রথমেই আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে যে প্রথমেই বলবো অম্লত্ব কাকে বলে। আমরা বলবো কোন যৌগের অম্লত্ব মানে ওই যৌগ দিয়ে কতগুলা অম্লকে প্রশমিত করা যায়। আবার বলি, সংজ্ঞাটা এরকম হবে, কোন যৌগের অম্লত্ব মানে ওই যৌগ দিয়ে কতগুলা অম্লকে প্রশমন করা যায়। কার অম্লত্ব পাওয়া যায়? ক্ষারের অম্লত্ব পাওয়া যায়। অ্যালুমিনিয়াম অক্সাইড একটি ক্ষার, যেখানে দেয়া আছে অ্যালুমিনিয়াম অক্সাইড এর অম্লত্ব বের করতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইড একটি ক্ষার, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে কতগুলা অম্লকে প্রশমন করা যায় সেটা আমাদের বের করতে হবে। এরপর তুমি কি করবা, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে একটা মনোপ্রোটিক অম্ল যোগ করবা। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে মনোপ্রোটিক অম্লকে HCl যোগ করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হলো। উভয় পক্ষে যখন তুমি এখানে সমতাকরণ করবা তখন এখানে 6 মলিকিউল আসবে। 6 মলিকিউল কি? 6 মলিকিউল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা দেখে আমরা বলতে পারবো অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব 6। বুঝতে পারছো? তাহলে এইটার ব্যাখ্যাটা দিবা কিভাবে? প্রথমে অম্লত্ব কাকে বলে সেটা সংজ্ঞা দিবা, দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেসিক রিঅ্যাকশন লিখবা, সেখান থেকে তুমি 6 সংখ্যা পাবা। তারপরে তুমি বলবা যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত? 6। ক্লিয়ার হয়েছে? কিভাবে ব্যাখ্যা করতে হবে বুঝতে পারছি কিনা? অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব 6 বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যেটা আসার মতো এই পরীক্ষাতে, সো ভালো করে এটা মাথায় রেখে যাও। আচ্ছা ক্লিয়ার। এবার আসো পরে দেখি, পরে বলছে সোডিয়াম কার্বনেট এইটা জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন, ব্যাখ্যা করো। সোডিয়াম কার্বনেট, প্রথমে আমরা সোডিয়াম কার্বনেটকে নিব, তারপরে এর জলীয় দ্রবণ মানে এখানে পানি দিব। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ মানে সোডিয়াম কার্বনের সাথে পানি দিলে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড পাবো, H2CO3। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার, এর সাথে কার্বনিক অ্যাসিড যে অ্যাসিড, এইটা হচ্ছে তীব্র ক্ষার আর এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড। ফলে এই যে দুইটা নতুন দ্রবণ তৈরি হলো, এই দ্রবণটা যেহেতু তীব্র ক্ষারীয় একটা দ্রবণ আছে এর ভিতরে, ফলে এই টোটাল দ্রবণটা ক্ষারীয় দ্রবণ হবে। এই জন্য আমরা বলতে পারবো যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী। কথাটা আবার ভালো করে বোঝার চেষ্টা করবা। প্রথমে সোডিয়াম কার্বনেট, তার ভিতর পানি নিবা, নিলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড পাবা। যেই সোডিয়াম হাইড্রোক্সাইড পাবা এটা ক্ষার এবং এটা তীব্র ক্ষার, কার্বনিক অ্যাসিডের তুলনায় বেশি তীব্র। ফলে এখানে হাইড্রোক্সিল মাইনাস আয়ন বেশি দিতে পারে। এ কি? এ বেশি বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল মাইনাস আয়ন বেশি দিতে পারে, আর এ কম বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন কম দিবে। তাহলে এই জায়গাতে হাইড্রোক্সিল মাইনাস আয়ন বেশি দিতে পারার কারণে, মাথায় রাখবো, হাইড্রোক্সিল মাইনাস আয়ন বেশি দিতে পারার কারণে আমাদের এই অংশটা বেশি তীব্র ক্ষার, বেশি তীব্র ক্ষার। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন, কি লিখবো? প্রথমে বলবো সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড একটি দুর্বল ক্ষার, ফলে এটি কম বিয়োজিত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী বা তীব্র অ্যাসিড, এটি বেশি বিয়োজিত হয়। ফলে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে ক্ষারধর্মী হয়ে যায় এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো, পরে বলছে HSO4 মাইনাস আয়ন, HSO4 মাইনাস আয়নটি উভধর্মী কেন, ব্যাখ্যা করো। এইটা উভধর্মী কেন ব্যাখ্যা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখে মনে হচ্ছে একবার আসছে, কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা আসার মতো একটি কোশ্চেন, আসার মতো একটি কোশ্চেন। HSO4 উভধর্মী কেন? যখনই উভধর্মী কথাটা জিজ্ঞেস করবে তখন প্রথমেই এই কথাটা সংজ্ঞা দিতে হবে। তাহলে প্রথমেই প্রশ্ন লেখার আগেই সংজ্ঞা দিব উভধর্ম কাকে বলে। লিখবা যেই সমস্ত পদার্থ অম্ল এবং ক্ষার উভয়ের মতো আচরণ করে তাকে আমরা উভধর্মী পদার্থ বলি। যারা অম্লের মতো আচরণ করে তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে, যারা ক্ষারের মতো আচরণ করে তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন মাইনাস আয়ন, হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করতে পারে। তো যেই সমস্ত পদার্থগুলা হাইড্রোজেন প্লাস আয়ন দান এবং হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ উভয়ই করতে পারবে তাদেরকে আমরা উভধর্মী বলবো। এখন এই জায়গাতে HSO4 মাইনাস যেই পার্টটা আছে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এ প্রথমত হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করে SO4 2 মাইনাসে রূপান্তর হয়। তাহলে যখন ডোনেট করলো তখন সে কি বলতো, তখন সে অ্যাসিড হিসেবে কাজ করলো। এখন HSO4 মাইনাস এইটা যদি একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করলে H2SO4 এইটাতে রূপান্তর হয়।
এইটা কি? এইটা হচ্ছে আমাদের ক্ষার। তাহলে দেখো, একবার সে দান করলো, করে সে অ্যাসিড, একবার সে গ্রহণ করলো, গ্রহণ করে সে ক্ষার। তাহলে একটা যৌগ যে অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করতেছে, কারণ সে হাইড্রোজেন প্লাস আয়ন দানও করতে পারে, হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণও করতে পারে। তাহলে আমরা এখানে বলবো কি করব, সুন্দর মতো লিখতে গেলে 2 মার্ক পাইতে গেলে আগে আমাদের উভয়ধর্মী পদার্থের সংজ্ঞা দিতে হবে, তারপরে HSO4 এর প্রথমে দান করার ক্যাপাসিটি দেখাতে হবে, তারপর গ্রহণ করার ক্যাপাসিটি দেখাতে হবে। এইটুকু দেখাইতে পারলেই ক্লিয়ার, আমরা কেন উভয়ধর্মী সেটা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো জিনিসটা? আশা করি ক্লিয়ার। চলো আমরা পরের অংশে যাই। পরের অংশে বলছে কপার সালফেট এর জলীয় দ্রবণ অম্লধর্মী কেন, ব্যাখ্যা করো। তো আবারও জলীয় দ্রবণ বলছে, তাহলে তোমাকে প্রথমে কপার সালফেট নিতে হবে, তার সাথে পানি দিবা, জলীয় দ্রবণ। পানি দিয়ে জলীয় দ্রবণ করলে কপার হাইড্রোক্সাইড পাবা প্লাস সালফিউরিক অ্যাসিড পাবা। এবার এখানে যে কপার হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড পাচ্ছ, এইটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড, যেটা দুর্বল ক্ষার, দুর্বল। আর সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে সবল বা তীব্র। ঠিক আছে? তাহলে দেখো কে কে সবল কে দুর্বল? অ্যাসিড হচ্ছে আমার তীব্র বা সবল, ক্ষার হচ্ছে আমার দুর্বল। তাহলে যদি আমার অ্যাসিড সবল হয়, তাহলে এই জলীয় দ্রবণে বেশি পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারবে, আরে হাইড্রোক্সিল মাইনাস আয়ন দিতে পারবে, বাট পরিমাণে কম। তাহলে ও বেশি দিতে পারবে, কম দিতে পারবে। তাহলে কে তীব্র? অবশ্যই সালফিউরিক অ্যাসিড তীব্র। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি তীব্র হয়, আমরা এখান থেকে বলতে পারবো যে কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী, কারণ কি বেশি পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারছে। তাহলে অম্লধর্মী, এই কথাটা ক্লিয়ার কিনা? অম্লধর্মী কথাটা ক্লিয়ার কিনা? সো সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ অম্লধর্মী কথাটা আমাদের মাথায় রাখতে হবে এবং ক্লিয়ার হইতে হবে। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হইছে। আচ্ছা, পরে আসো। পরে বলছে বদ্ধ পাত্রে রাসায়নিক সাম্য অবস্থা সংগঠিত হয়, ব্যাখ্যা করো। বদ্ধ পাত্রে রাসায়নিক সাম্য অবস্থা সংগঠিত হয়, ব্যাখ্যা করো। বদ্ধ পাত্রে রাসায়নিক সাম্য অবস্থা। আচ্ছা, বদ্ধ পাত্রে রাসায়নিক সাম্য অবস্থা সংগঠিত হয় ব্যাপারটা এরকম। এটা ব্যাখ্যা করার জন্য তোমাকে একটা বিক্রিয়া মাথায় রাখলেই হচ্ছে। সেটা কি? তুমি ক্যালসিয়াম কার্বনেট এইটাকে হিট দিবা, হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এইটা তৈরি হবে। এইটাকে তুমি যদি বদ্ধ পাত্রে করো, এই বিক্রিয়াটাকে তুমি যদি বদ্ধ পাত্রে করো, তাহলে এই কার্বন ডাই অক্সাইড উড়ে যেতে পারবে না, এই কার্বন ডাই অক্সাইড উড়ে যেতে পারবে না। ফলে এই বিক্রিয়াটি আবার রিভার্স হবে, রিভার্স হলে এটি উভয়মুখী বিক্রিয়া হবে। ঠিক আছে? বাট তুমি যদি এই বিক্রিয়াটাকেই খোলা পাত্রে করো, তখন এই কার্বন ডাই অক্সাইড উড়ে যাবে। কার্বন ডাই অক্সাইড উড়ে গেলে এই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া হয়ে যাবে, কারণ বিক্রিয়াটি আর ফিরে আসতে পারবে না। তাহলে খেয়াল করো, বদ্ধ পাত্রে বিক্রিয়াটি উভয়মুখী, বাট খোলা পাত্রে বিক্রিয়াটি শুধুমাত্র সামনে থেকে পিছনে যাবে, সামনে থেকে মানে সামনের দিকে আগাবে, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাচ্ছে তখন, কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাচ্ছে তখন। তো এই কথাটাই তোমাকে ব্যাখ্যা লিখতে হবে যে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিই, দিলে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাবো। বিক্রিয়াটি বদ্ধ পাত্রে করলে কার্বন ডাই অক্সাইড পুনরায় বিক্রিয়া করে আবার তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তরিত হয়। বাট যদি খোলা পাত্রে করি, কার্বন ডাই অক্সাইড উড়ে যায়। যদি উড়ে যায় তখন আমরা যেহেতু আর রিভার্স করতে পারতেছি না, যেহেতু উড়ে যাচ্ছে, যেহেতু আমরা রিভার্স করতে পারতেছি না, তখন সে সাম্য অবস্থা সংগঠিত করতে পারতেছে না। তাহলে বদ্ধ পাত্রে রাসায়নিক সাম্য অবস্থা কেন সংগঠিত হয়? কারণ বদ্ধ পাত্রে তোমার কোনো উৎপাদ তৈরি হয়ে সেটা উড়ে যাইতে পারে না বা প্রিসিপিটেট হইতে পারে না, এই জন্য তোমার বদ্ধ পাত্রে সংগঠিত হয়। আশা করি এই ব্যাখ্যাটা টোটালি তোমার মাথার ভিতর ঢুকে গেছে, কিভাবে ব্যাখ্যা করতে হবে সেটাও তুমি বুঝতে পারছো। আসো। পরে বলছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড, ব্যাখ্যা করো। দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এই দুইটার ভিতরে কোনটি তীব্র অ্যাসিড সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে, কোনটি তীব্র অ্যাসিড। সো আসো এখন আমরা হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি, হাইড্রোজেন ক্লোরাইড এটার ক্ষেত্রে দেখার চেষ্টা করি। এই হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উভয় প্রকার অ্যাসিডকে আমরা বলি হচ্ছে হাইড্রাসিড। হাইড্রাসিড, এই অ্যাসিডকে বলি হচ্ছে আমরা হাইড্রাসিড। হাইড্রাসিডের ক্ষেত্রে অ্যানায়ন, অ্যানায়ন মানে কি নেগেটিভ আয়ন, মানে কি এখানে আছে ফ্লোরিন মাইনাস, এখানে আছে ক্লোরিন মাইনাস। অ্যানায়ন বা নেগেটিভ আয়নের আকারের উপরে অ্যাসিডের তীব্রতা নির্ভর করে। তো তুমি লিখবা যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড উভয়কে হাইড্রাসিড বলে। হাইড্রাসিডের ক্ষেত্রে অ্যানায়ন বা নেগেটিভ আয়নের আকারের উপর অ্যাসিডের তীব্রতা নির্ভর করে। অ্যানায়ন বা নেগেটিভ আয়নের আকার যত বড় হবে অ্যাসিডটি তত বেশি শক্তিশালী হবে। তো এখানে হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের ভিতরে ফ্লোরিন এবং ক্লোরিন আছে, ক্লোরিনের আকার বড়, ফলে হাইড্রোজেন ক্লোরাইড বেশি শক্তিশালী। এইটুকু লিখলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হয়? কারণ হচ্ছে হাইড্রোজেন এবং ফ্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের আকার অনেক বড় হওয়ায়
এর সাথে হাইড্রোজেন খুব ছোট আকারে থাকে, ফলে এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব অনেক বেশি হয়, ফলে সেন্টার টু সেন্টারের দূরত্ব বেশি হয়, এই জায়গায় যে বন্ধন গঠিত হয় এই বন্ধন গঠিত হয় অনেক দুর্বল। সো অ্যানায়নের আকার বড় হলে হাইড্রোজেনের সাথে ক্লোরিনের যে বন্ধন তৈরি হয়েছে এই বন্ধন হয়েছে দুর্বল। দুর্বল বন্ধন হলে এ অটোমেটিক এখান থেকে ভেঙে যাইতে পারে, অটোমেটিক ভেঙে যাইতে পারে। সো দুর্বল বন্ধনের ক্ষেত্রে ভাঙা ইজি। এই জন্য আমরা এখানে বলতে পারি যে তীব্র বেশি হয় আকারের উপর, অ্যানায়নের আকারের উপর। অ্যানায়নের আকার যত বড় তত ইজিলি ভাঙে। ওকে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো গ্রিন কেমিস্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো আমরা বলছি যে গ্রিন কেমিস্ট্রি মেইনলি কি করে? গ্রিন কেমিস্ট্রি তোমার যে সমস্ত বিক্রিয়ক ব্যবহার করে সেগুলো পরিবেশ বান্ধব, যে সমস্ত উৎপাদ তৈরি করে সেগুলো পরিবেশ বান্ধব, যেই প্রক্রিয়াতে তোমার বিক্রিয়াটি সম্পন্ন করে সেটা পরিবেশ বান্ধব, চেষ্টা করে বর্জ্যের পরিমাণ সর্বনিম্ন করতে। তাহলে গ্রিন কেমিস্ট্রি ব্যাখ্যা করতে বললে আমরা বলবো যেহেতু গ্রিন কেমিস্ট্রি আমাদের পরিবেশ বান্ধব বিক্রিয়ক ব্যবহার করতে তোমার হচ্ছে যে ভূমিকা রাখে, এই জন্য গ্রিন কেমিস্ট্রির প্রয়োজনীয়তা রয়েছে উৎপাদের ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে, টোটাল জিনিসটাকে রিসাইকেল হিসাবে ব্যবহার করতে, প্রত্যেকের ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। সো ওই ব্যাপারগুলাই আমরা এখানে ব্যাখ্যা করব। ঠিক আছে? সো গ্রিন কেমিস্ট্রির প্রয়োজনীয়তা বলতে আমি ওই একটার মাধ্যমে বুঝাইছি, ওটাই ভালো করে খেয়াল করবা। কি কি বুঝাইছিলাম বলো তো, একটু ভালো করে দেখো। একটু যদি দেখাই, আরেকবার একটু দেখাই দিই তাহলে ভালো করে বুঝবা। ধরো এইটা একটা বিক্রিয়া পাত্র, এই বিক্রিয়া পাত্রে এখান দিয়ে তুমি এ আর এখান থেকে বি বিক্রিয়ক দিতেছো, এখান থেকে এ দিতেছো, এখান থেকে বি দিতেছো। এখানে তোমার সি উৎপাদ, এখানে তোমার ডি উৎপাদ তৈরি হচ্ছে। তো খেয়াল করো এই দুইটা হচ্ছে আমার বিক্রিয়ক, তাই না? বিক্রিয়ক, এই দুইটা হচ্ছে আমার বিক্রিয়ক, এই দুইটা হচ্ছে আমার উৎপাদ। তো আমরা বলবো যে পরিবেশ বান্ধব বিক্রিয়ক ব্যবহার করতে হবে, পরিবেশ বান্ধব উৎপাদ তৈরি করতে হবে। মাঝখানে এই চেম্বারে বিক্রিয়া হবে, তাই না? এটা হচ্ছে প্রক্রিয়া, এটা কি? এটা হচ্ছে প্রক্রিয়া। সো যেই প্রক্রিয়াতে বিক্রিয়া হবে এটাও পরিবেশ বান্ধব প্রক্রিয়া হইতে হবে। এখানে যদি একটা বজ্র তৈরি হয় বা বর্জ্য তৈরি হয়, এই বর্জ্য যেটা আছে এই বর্জ্যকে তৈরি করতে হবে পরিবেশ বান্ধব বর্জ্য, বা বর্জ্যের পরিমাণ সর্বনিম্ন হইতে হবে। আর এই বর্জ্যকে সর্বনিম্ন করতে গেলে এটাকে পুনর্ব্যবহার করতে হবে বিক্রিয়ক হিসেবে, ফলে কি রিসাইকেল করতে হবে, বারবার রিসাইকেল করতে হবে। তো এই যে টোটাল প্রসেসটা আছে এই প্রসেসটাই তুমি যদি এখানে লিখে দাও বলতে পারবা এর কারণে আমাদের জন্য গ্রিন কেমিস্ট্রি প্রয়োজন। ক্লিয়ার হইছে? সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, আশা করি বুঝতে পারছো। এইটা একবার তুমি মাথার ভিতরে ঢুকাইতে পারলে ইজি। পরে আসো অম্লীয় বাফার দ্রবণ তৈরিতে দুর্বল অম্ল ব্যবহার করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো আমরা একটা অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ নিই। অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে খেয়াল করো, অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে আমাদের একটা নিতে হয় অম্ল বা দুর্বল অম্ল নিতে হয়, সাথে একটা শক্তিশালী ক্ষার নিতে হয়। খেয়াল করো, দুর্বল অম্ল সাথে শক্তিশালী ক্ষার। অম্লীয় বাফার দ্রবণ যখন তৈরি করব তখন দুর্বল অম্ল নিতে হবে, দুর্বল অম্লের সাথে কি? শক্তিশালী ক্ষার। বিক্রিয়া শেষে খেয়াল করো CH3COONA প্লাস পানি তৈরি করবে। এখন এই বিক্রিয়া শেষে দেখো আমাদের বিক্রিয়া পাত্রে অম্লের পরিমাণ অবশিষ্ট থাকবে CH3COOH, এবং অম্ল থেকে যে লবণটা তৈরি হচ্ছে সেইটা অবশিষ্ট থাকবে। এই দুইটা মিলে আমাদের অম্লীয় বাফার দ্রবণ তৈরি করছে। এই দুইটা মিলে আমাদের তৈরি করছে কি? অম্লীয় বাফার দ্রবণ। এখন এই অম্লীয় বাফার দ্রবণে অম্ল যদি না থাকে, অম্লীয় বাফার দ্রবণে দুর্বল অম্লের পরিমাণ যদি অতিরিক্ত না থাকে, তাহলে দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন তো অ্যাভেলেবল হবে না। এটা বিক্রিয়ার পাত্রের ভিতর CH3COO- এবং হাইড্রোজেন প্লাস আয়ন আকারে থাকে, তাহলে হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাভেলেবল হবে না, ফলে সে বাফার হিসেবে কাজ করবে না। তো এই জন্য তুমি লিখবা যে একটা অম্লীয় বাফার দ্রবণে প্রথমে একটা অম্ল থাকে এবং ক্ষার থাকে, বিক্রিয়া পাত্রে লবণ এবং অম্লের পরিমাণ অবশিষ্ট থাকে যেটি বাফার মেকানিজমে কাজ করে। ফলে যদি আমরা অতিরিক্ত পরিমাণে অম্ল না নিই বা দুর্বল অম্ল ব্যবহার না করি তাহলে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয় না। যদি তৈরি না হয় তাহলে আমরা বিক্রিয়া পাত্রে বাফার হিসেবে কোনো দ্রবণ পাবো না। এইটুকু ব্যাখ্যা করতে পারলেই হয়েছে। আচ্ছা, আমি যেভাবে বললাম এভাবে চাইলে ব্যাখ্যা করবা, এভাবে ব্যাখ্যা করলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। আবার তুমি যদি চাও যে এখানে যেভাবে লেখা আছে এইভাবে ব্যাখ্যা করবা তাও তুমি পারো, বাট এইভাবে ব্যাখ্যা করলে একটু জিনিসটা কঠিন লাগতে পারে তোমার কাছে, খুব বেশি না। বাফার মেকানিজম দেখাই দিলে হচ্ছে। তোমরা বাফার ক্লাসে আমি বাফার মেকানিজম পড়াইছি না? বাফার মেকানিজম দেখছো না? সেই বাফার মেকানিজম তুমি যদি এখানে দেখাও তাতেও হয়ে যাবে।
বেসিক অম্লীয় বাফার দ্রবণে বাফার মেকানিজম দেখাবা, দেখায় বলবা এই ঘটনা ঘটছে, তাহলেই তুমি এই জায়গার এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সারটা দিতে পারবা। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমরা পরবর্তী যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না কেন, বা রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা ব্যাখ্যা করো। উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না কেন? তো লিখবা উভয়মুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, ফলে বিক্রিয়া কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যায় না। এবার পরে লিখবা যে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বিক্রিয়ক সবসময় উৎপাদে পরিণত হয় আর উৎপাদ সবসময় বিক্রিয়কে রূপান্তর হয়, ফলে কোনো জায়গাতেই তোমার একটি পদার্থ শেষ হয়ে যায় না। এই জন্য উভয়মুখী বিক্রিয়া সবসময় রাসায়নিক গতিশীলতা বজায় রাখে। এটা আমরা কি মুখে মুখে ব্যাখ্যা করে দিলাম। এখন যদি তোমাকে আমি একটু দেখাইলে কি হবে, ধরো আমাদের এখানে এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করছে, এ এবং বি ভেঙে যে সি এবং ডি তৈরি হচ্ছে, সি এবং ডি ভেঙে আবার এ এবং বিতে রূপান্তর হচ্ছে। সো এইটাকে বলে সম্মুখমুখী বিক্রিয়া, এইটাকে বলে তোমার বিপরীতমুখী বিক্রিয়া। যখন সম্মুখমুখী হচ্ছে একই টাইমে বিপরীতমুখীও হচ্ছে, ফলে দেখা যায় এ এবং বি থেকে সি এবং ডি যেমন তৈরি হয়, ডি এবং সি থেকে এ এবং বিও তৈরি হয়, ফলে দেখা যায় এই দিকেও শেষ হয় না এদিকেও শেষ হয় না, তো দুই দিকের কোনো দিকে শেষ হয় না। এই জন্য আমরা বলতে পারি উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না এবং এটি রাসায়নিক গতিশীলতায় সাম্য অবস্থা বজায় রাখে। উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, এটা সাম্য অবস্থায় গতিশীলতা বজায় রাখে। ক্লিয়ার হয়েছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, পরে বলছে COCl2 একটা বিক্রিয়া দেয়া আছে, দেখো COCl2 ভেঙে CO প্লাস Cl2 বিক্রিয়ায় এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। চাপের প্রভাব লিখো। এখন বলো এটা যেভাবে আছে এভাবে মুখস্থ করবে না শর্টকাট শেখাবো? শর্টকাট শেখাই। খেয়াল করো এই জায়গাতে আমাদের এই সাইডে আছে হচ্ছে বিক্রিয়ক, আর এই সাইডে কি আছে? এই সাইডে আছে উৎপাদ। বিক্রিয়কের মোল সংখ্যা কত বলো তো? বিক্রিয়কের মোল সংখ্যা খেয়াল করো, বিক্রিয়ক হচ্ছে রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা মাইনাস তুমি যদি প্রোডাক্টের মোল সংখ্যা করো, তাহলে মোল সংখ্যার পরিবর্তন আসবে হচ্ছে, খেয়াল করো বিক্রিয়কের মোল সংখ্যা 1, উৎপাদের মোল সংখ্যা 2, তাহলে মোল সংখ্যার পরিবর্তন আসবে হচ্ছে -1। তো মোল সংখ্যার যে পরিবর্তন, এটা তুমি মাইনাস পাইলা না, বোঝার চেষ্টা করবা। মোল সংখ্যার পরিবর্তন তুমি মাইনাস পাইছো, এবার বলছে যে মোল সংখ্যার যে পরিবর্তন এইটা মাইনাস, এর সাথে তুমি যদি এখন চাপ বাড়াও, চাপ বাড়ানো মানে কি চাপ প্লাস, তাহলে মোল সংখ্যার পরিবর্তন মাইনাস, চাপ প্লাস, মাইনাস এবং প্লাস মিলে মাইনাস আসে। এই মাইনাসটা কি জানো? এই মাইনাসটা হচ্ছে বিক্রিয়ার দিক। তো খেয়াল করো যদি বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায়, এইটাকে বলে ফরওয়ার্ড রিঅ্যাকশন, এইটা হচ্ছে প্লাস। আর বিক্রিয়াটি যদি বিপরীত দিক দিয়ে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসে, এটাকে বলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে মাইনাস। তো এখানে খেয়াল করো যখন আমাদের মোল সংখ্যা মাইনাস, চাপ আমি বাড়ালাম, টোটাল মিলে রেজাল্ট মাইনাস আসলো, মানে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। তাহলে এবার ব্যাখ্যাটা পড়ো যে এই বিক্রিয়ায় উভয়মুখী বিক্রিয়ায় 2 মোল বিক্রিয়ক এবং তোমার 1 মোল উৎপাদ রয়েছে, ফলে এখন যদি আমি মোল সংখ্যার তুলনায় এই জায়গাতে বিক্রিয়ার চাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়। এখন এই পশ্চাৎমুখী মনে রাখবো কিভাবে? মনে রাখবো এইভাবে যে আমি এখানে আমার মোল সংখ্যা তৈরি হয়েছিল মাইনাস, আমি চাপ বাড়াইছি, দুইটা মিলে মাইনাস হয়েছে, মাইনাস হওয়া মানে বিক্রিয়াটি পশ্চাৎমুখী, তার মানে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসে। এখন যদি আমি মোল সংখ্যা কমাই তাহলে কি হবে? দেখো আমার মোল সংখ্যা অলরেডি মাইনাস আছে, চাপও কমাইছি, মাইনাসে মিলে আমার প্লাস তৈরি হবে, প্লাস তৈরি হওয়া মানে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হবে। তাহলে খেয়াল করো এখানে আমাদের মোল সংখ্যা মাইনাস, চাপও কমাইলাম, মাইনাসে প্লাস হইলো, বিক্রিয়াটি সম্মুখমুখী হইলো। অর্থাৎ যখন এই বিক্রিয়াতে আমি চাপ কমাবো তখন বিক্রিয়াটি সম্মুখমুখী, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে, আর যখন আমি চাপ বাড়াবো তখন বিক্রিয়াটি পশ্চাৎমুখী, উৎপাদের পরিমাণ কমবে। এভাবে মাথায় রাখলেই হয়েছে। এই ট্রিক আমি আগেই শেখাইছি, এই ট্রিক তোমাদের একটা ভিডিওর মাধ্যমে, লাস্ট অ্যাটেলিয়ারের একটা ভিডিওর মাধ্যমে এই ট্রিকটা দেখাই দিছিলাম, ঠিক আছে? সো ওই ভিডিওর মাধ্যমে শেখাইছি, এখন আবার একটু দেখাই দিলাম। ওই ভিডিওর মাধ্যমে শেখাইছি আর এখন একবার একটু দেখাই দিলাম। এইটা ভালো করে মাথায় রাখো, এই কোশ্চেনটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। ব্যাখ্যাটা তুমি এইভাবেই লিখবা, বাট আমি তোমাকে দেখালাম টেকনিক, মনে রাখার টেকনিক। ব্যাখ্যাটা তুমি এইভাবে লিখবা, বাট আমি তোমাকে কি দেখালাম? মনে রাখার টেকনিক। তুমি মনে রাখবা কিভাবে সেটা দেখাই দিলাম। সো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলতেছে কি যে PCl5 বিক্রিয়া করে PCl3 এবং Cl2 তৈরি করছে। খুব সিম্পল কোশ্চেন, PCl5 বিক্রিয়া করে PCl3 এবং Cl2 তৈরি করছে।
এবার বলছে এই বিক্রিয়ায় কেসি এর একক নির্ণয় করো, কেসি এর একক নির্ণয় করো। তো আমরা জানি কেপি কেসির ক্ষেত্রে একক নির্ণয়ের ক্ষেত্রে একক হচ্ছে, যখন কেসি এর একক নির্ণয় করতে বলবে তখন কেসি এর একক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, কেসি হচ্ছে ঘনমাত্রা, তো ঘনমাত্রার একক মোলারিটি তার পাওয়ার ডেল এন, ঘনমাত্রার একক মোলারিটি তার পাওয়ার ডেল এন। তো তুমি সরাসরি বলতে পারবা যে প্রথমে তুমি কেসি নির্ণয় দেখাবা, দেখানোর পর উপরে ঘনমাত্রার এককগুলা দিবা, নিচে ঘনমাত্রার একক দিবা, দিয়ে কেটে যে শেষ পর্যন্ত শুধু একটা মোলারিটি থাকবে, মোল পার লিটার। সরাসরি এইভাবে করতে পারো, ঠিক আছে? সো সরাসরি আমরা এইভাবে করতে পারি। আবার ওই যে আমি শর্টকাট শিখাইছিলাম তোমাদের আগের ক্লাসে, মনে করে দেখো, কেসি এর একক মানে ঘনমাত্রার একক মোলারিটি, তার পাওয়ার কি হয়, ডেল এন হয়। তাহলে তার পাওয়ার ডেল এন হইলে আমরা মোলারিটির পাওয়ার, দেখো উৎপাদের মোল সংখ্যা 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে মোলারিটির পাওয়ার 1 পাই। তার মানে আমরা এখান থেকে একক পাই হচ্ছে মোল পার লিটার, একক কি পাই, মোল পার লিটার। সো আমরা ওইভাবেও করতে পারি, আবার এভাবে ডিটেল ভেঙে ভেঙে লিখতে পারি। প্রথমে PCl5 ভেঙে PCl3 প্লাস Cl2 লিখবো, তারপরে Kc ইকুয়ালস টু এটা লিখবো, ইকুয়েশন লিখে ফেলবো, ইকুয়েশন লিখে তারপরে পরবর্তী লাইনে এসে এককগুলা বসায় করে ফেলবো। সিম্পল জিনিস, আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি গাণিতিক রূপ ব্যাখ্যা করো। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ ব্যাখ্যা করতে বলছে। তো এখানে টোটালটা বইয়ে যেভাবে আছে সেভাবে দেয়া আছে, তোমাকে চাইলে আমি সহজ করে দিতে পারি, একটু সহজ করে দিই। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে গাণিতিক রূপ, তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা একটা দুর্বল অ্যাসিড HA নিলাম, এইটা যখন ভাঙবে, দুর্বল অ্যাসিড যখন ভাঙবে, ভেঙে হাইড্রোজেন প্লাস এবং A মাইনাস এটাতে রূপান্তর হবে। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের ক্ষেত্রে দেখো ইনিশিয়াল অবস্থায় এখানে আমাদের, এখানে ধরে নিলাম আমাদের সি মোলারিটি ঘনমাত্রা অবস্থায়, তাহলে এটা ইনিশিয়াল অবস্থায় 0, এটা 0। এখন যেহেতু অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের ক্ষেত্রে এটা একটা বিয়োজন মাত্রায় বিয়োজিত হয়, মানে নির্দিষ্ট একটা মোলার পার্সেন্টেজে বিয়োজিত হয়, তো এখান থেকে সি থেকে বিয়োজিত হবে আলফা সি। তো আলফা সি পরিমাণ বিয়োজিত হয়ে এখানে তৈরি হবে হচ্ছে আলফা সি, এখানে তৈরি হবে হচ্ছে আলফা সি। আলফা মানে কত পার্সেন্টেজ ভেঙে যাচ্ছে, টোটালটার ভিতর কত পার্সেন্টেজ ভাঙছে। তো 100-র ভিতরে যদি 50 ভাঙে, তাহলে 50 বের করতে গেলে তোমার 0.5 ইন্টু আলফা মানে সি গুণ করতে হয়। তো এইটা একটা প্রসেস, এটা কি, এটাকে বিস্তারিত ব্যাখ্যা করা যায় আলাদাভাবে, বাট আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। তুমি এই লাইনটা মুখস্থ করবা, করার পরে এখন যদি তুমি একটু জেনারেলি এইটার কেপিকেসি বের করো বা বিয়োজন ধ্রুবক বের করার জন্য কে এ, যেহেতু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ বের করো, উপরে যাবে উৎপাদ, উৎপাদ কে আছে আলফা সি ইন্টু আলফা সি, নিচে যাবে বিক্রিয়ক সি মাইনাস আলফা সি। ক্যালকুলেশন করলে আলফা স্কোয়ার সি স্কোয়ার, নিচে সি যদি কমন না 1 মাইনাস আলফা আসে, এখান থেকে একটা সি কেটে যায়, কেটে গেলে আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা এটা পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের কে এ, এইটার ভ্যালু। তাহলে কে এর ভ্যালু পাচ্ছি আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। কত পাচ্ছি, আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এখন এই জায়গাতে 1 মাইনাস আলফা এর ভ্যালু যেটা আছে এটাকে আমরা 1 ধরি, কারণ আলফার পরিমাণ এত ছোট যেটাকে আমরা নেগলিজেবল নিচে নিতে পারি। তাহলে নেয়ার পরে আমরা এখানে কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি পাই, বা আলফা ইকুয়ালস টু রুটের নিচে কে এ ডিভাইডেড বাই সি পাই। দ্যাটস ইট। এই অংশটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, পরে বলছে HF হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন আয়োডাইড, এটার মধ্যে কোনটি অধিক শক্তিশালী অম্ল? হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন আয়োডাইড এই দুইটার মধ্যে কোনটি অধিক শক্তিশালী অম্ল? কোনটি অধিক শক্তিশালী? দেখুন কোনটা অধিক শক্তিশালী এটা কিভাবে বলবো? আগেই বলছি হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ক্লোরাইড এগুলো হচ্ছে হাইড্রাসিড। হাইড্রাসিডের ক্ষেত্রে অ্যাসিড কে বেশি শক্তিশালী তা নির্ভর করবে অ্যানায়নের আকারের উপর। এখানে আমাদের অ্যানায়ন আছে ফ্লোরিন এবং আয়োডিন। ফ্লোরিন এবং আয়োডিনের ভিতর আয়োডিনের আকার বড়, আয়োডিনের আকার বড় হলে এর সেন্টার থেকে হাইড্রোজেন পরমাণুর মাঝখানে যে বন্ধন দূরত্ব অনেক বেশি, ফলে সহজে ছেড়ে দিতে পারে, ফলে সহজে ছেড়ে দিতে পারলে এ বেশি শক্তিশালী অম্লে রূপান্তর হয়। ঠিক আছে? তাহলে এই ব্যাখ্যা আমরা আগেও দেখছি, সেম ব্যাখ্যা এখানে আরেকবার একটু রিডিং পড়বো, রিডিং পড়ে এই অংশটা দেখবো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বারবার আসে, যে কোনো একটা দিয়ে দেয়। কখনো হাইড্রোজেন ফ্লুরাইডের সাথে হাইড্রোজেন ক্লোরাইড দিবে, হাইড্রোজেন ফ্লুরাইডের সাথে হাইড্রোজেন আয়োডাইড দিবে, বা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে হাইড্রোজেন আয়োডাইড দিবে, যে কোনো একটা দিবে, বাট এটা দিবে, দেওয়ার মতো একটা কোশ্চেন। ওকে, ক্লিয়ার? পরে আসো, পরে বলছে এই যে HClO4 HBrO4 এইটার মধ্যে কোনটি অধিক অম্লীয়? এইটাকে বলা হচ্ছে অক্সো অ্যাসিড। এটাকে কি বলে? অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড গুলার ক্ষেত্রে কে বেশি অম্লীয় তার ডিপেন্ড করে কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর। তো তুমি প্রথমে এই যে অ্যাসিড, এই অ্যাসিডটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করবা, করলে দেখবা
+7 আসে, তারপরে এইটা জারণ মান বের করবা, করলে দেখবে এখানেও +7 আসে। তারপরে বলবা যদি কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়ে যায় তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে বেশি শক্তিশালী অ্যাসিড। তাহলে এখানে ক্লোরিন এবং ব্রোমিন আছে, দুইটার ভিতর আকার ছোট কার? আকার ছোট হচ্ছে ক্লোরিনের। তাহলে যেহেতু ক্লোরিনের আকার ছোট হলে তার ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, আকার ছোট ইলেকট্রন ঘনত্ব বেশি, এ শক্তিশালী অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? তাহলে দুইটা পয়েন্ট, যখন আমরা অক্সো অ্যাসিড পাবো, অক্সো অ্যাসিডের ব্যাখ্যা করতে যে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান, প্রথমে কেন্দ্রীয় পরমাণু জারণ মান নিবা, কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করে এখানে +7 পাইলা, এখানে +7 পাইলা। কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি সে বেশি শক্তিশালী অ্যাসিড হওয়ার কথা ছিল, বাট জারণ মান দুইটা সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তাহলে সেকেন্ড কনসিডার করতে হবে আমার আকার, যার আকার ছোট তার ইলেকট্রন ঘনত্ব বেশি, সে বেশি শক্তিশালী অ্যাসিড। সো আকার ছোট ইলেকট্রন ঘনত্ব বেশি, বেশি শক্তিশালী অ্যাসিড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো, পরে বলছে pH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী, কারণ ব্যাখ্যা করো। তো এখন ক্ষারের ক্ষেত্রে আমাদের লুইস ক্ষারের থিওরি মাথায় আনতে হবে। লুইস ক্ষার অনুযায়ী যে যত বেশি ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে সে তত বেশি ক্ষার, যে যত বেশি লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে সে তত বেশি ক্ষার। তো এখানে আমরা যদি দেখার চেষ্টা করি, অ্যামোনিয়া আছে আর আছে হচ্ছে pH3। তো অ্যামোনিয়ার উপরেও এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, pH3 এর উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। বাট এই অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এবং pH3 এর কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়, ফলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি। নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় এ বেশি ইলেকট্রনকে ডোনেট করতে পারে, আর যে যত বেশি ইলেকট্রনকে ডোনেট করতে পারবে সে তত বেশি ক্ষার। সো অ্যামোনিয়া এবং ফসফরাসের মধ্যে অ্যামোনিয়ার নাইট্রোজেনের আকার ছোট হওয়ায় এর ইলেকট্রন ঘনত্ব বেশি, বেশি ইলেকট্রন ঘনত্ব হওয়ার কারণে এ বেশি ক্ষারধর্মী। তাহলে ব্যাখ্যাটা কিভাবে করব? ব্যাখ্যাটা এভাবে করব যে অ্যাকর্ডিং টু লুইস ক্ষার তত্ত্ব অনুসারে যে যত বেশি ইলেকট্রন দান করতে পারবে সে তত বেশি ক্ষার। অ্যামোনিয়া এবং ফসফরাসের ভিতরে, অ্যামোনিয়া এবং ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়। নাইট্রোজেনের আকার ছোট হওয়ায় ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে বেশি ইলেকট্রন দান করতে পারে, এ বেশি ক্ষারধর্মী। শেষ। ক্লিয়ার? বেশি ঘন বকে ফেলতেছি না, অনেক দ্রুত টানার চেষ্টা করতেছি, তো এই জন্য অনেক দ্রুত বলার চেষ্টা করছি যাতে তোমাদের ক্লাস ডিউরেশনটা শর্ট থাকে, তোমরা দ্রুত এই জিনিসটা বুঝে ফেলতে পারো এবং তোমরা হচ্ছে অল্প শর্ট ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা কোশ্চেন রিভিশন দিয়ে যাইতে পারো। পরে বলছে দেখো, রক্ত হলো একটি বাফার দ্রবণ, লিখো। তো রক্ত বাফার দ্রবণ, এইটা ব্যাখ্যা করতে গেলে তোমরা অনেকেই ঘাবড়ে যাবা, বাট ঘাবড়ানো কিছুই নাই। বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে একটা দুর্বল অম্ল, দুর্বল হচ্ছে থাকে আর একটা হচ্ছে সবল থাকে। তো এখানে আমাদের রক্তে তোমার কার্বনেট বাফার দ্রবণ থাকে। তো এখানে আমরা মাথায় রাখবো, রক্ত আমাদের সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড এই দুইটার মাধ্যমে বাফার দ্রবণ ক্রিয়েট করে, সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। তো সোডিয়াম বাইকার্বনেটের বিয়োজন এটা দেখাতে হবে, কার্বনিক অ্যাসিডের বিয়োজন এটা দেখাতে হবে। এই দুইটা দেখায় বলবো যে বাইরে থেকে যদি আমরা কোন একটা অ্যাসিড বা খান নিই তাহলে বিক্রিয়া করে আমার এই দুইটা জিনিস প্রশমন করে দেয়। এইটুকু তুমি লিখে দেখাইতে পারলেই শেষ। তো রক্ত যদি একটা বাফার দ্রবণ এটা জিজ্ঞেস করে, প্রথমেই তুমি এই দুইটা লাইন আগে মুখস্থ করবা। রক্তে বাইকার্বনেট বাফার দ্রবণ থাকে, সেখানে সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড দুইটা জিনিস পাওয়া যায়। সোডিয়াম বাইকার্বনেট ভেঙে কি তৈরি হয় আর কার্বনিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়, দুইটা দেখায় তুমি জাস্ট বাফার দ্রবণ দেখাবা, শেষ। ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো। পরে বলছে দেখো, পানির আয়নিক গুণফল থেকে কিভাবে পিএইচ স্কেল তৈরি করা যায়। এটা আগেও আসছে, আবারও আসছে। তুমি প্রথমেই লিখবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানির আয়নিক গুণফল KW = 10⁻⁻14। প্রথম লাইনটা লিখে ফেললা, এটা হচ্ছে আমার প্রথম লাইন। প্রথম লাইন লেখার পর KW যেখানে আছে, KW এর জায়গায় হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন লিখবা। তারপরে 10⁻⁻14 লিখবা, উভয় সাইডে লগ নিবা। তারপরে এইটাই লগের ক্ষেত্রে প্লাস হবে, এখানে 14 আসবে, মাইনাসটা এই সাইডে নিয়ে আনলে এটা আসবে। পরে দেখো শেষ পর্যন্ত পিএইচ আর পিওএইচ = 14 পাবা। বেসিক ক্যালকুলেশন এইটুকু শিখে রাখলে 2 মার্কের কোশ্চেন ডান। এইটুকু শিখে রাখতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরে আসো। পরে বলছে হাইড্রোজেন ফ্লুরাইড একটি দুর্বল অ্যাসিড। কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইডের ফ্লোরিনের আকার ছোট।
ফ্লোরিনের আকার ছোট হইলে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যকার বন্ধন অনেক শক্তিশালী, শক্তিশালী বন্ধন হইলে এ দ্রুত হাইড্রোজেনকে ছাড়তে পারে না, ফলে এ দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করে। এবং এই জায়গাতে হাইড্রোজেন প্লাস এবং ফ্লোরিন মাইনাস আয়ন তৈরি হয়। এই ফ্লোরিন মাইনাস আয়ন একটি শক্তিশালী ক্ষার, এটা কি একটা শক্তিশালী ক্ষার। অ্যাসিড দুর্বল, বাট এই অ্যাসিড থেকে তৈরি হওয়া যে ক্ষার সেটা আবার শক্তিশালী। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, পরে আসো। পরে বলছে HClO4 H2SO4 এটার মধ্যে কোনটি তীব্র অম্ল? তাহলে এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কে বেশি শক্তিশালী কিভাবে বের করব? কেন্দ্রীয় পরমাণু জারণ মান। তাহলে আমরা প্রথমে HClO4 এই যৌগের জারণ মান বের করব, করে ক্লোরিনের জারণ মান পাবো +7। তারপরে H2SO4 এই যৌগের জারণ মান বের করব, জারণ মান পাবো কত? +6। তাহলে জারণ মান এটার বেশি হওয়ায় এ বেশি শক্তিশালী অ্যাসিড। জারণ মান এটার বেশি হয়, এ বেশি শক্তিশালী অ্যাসিড। পরে বলছে দেখো, প্রশম জলীয় দ্রবণের পিএইচ মান 7 কেন? প্রশম, প্রশম মানে কি? লবণ, লবণ, নিউট্রালাইজড। প্রশমর পিএইচ মান 7 কেন? দেখো, প্রশম যখনই বলবে মাথায় রাখতে হবে প্রশম জলীয় দ্রবণের ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা সমান। দুইটা কি সমান? তাহলে দুইটা যখন সমান, যখনই তোমাকে বলবে প্রশম, তখন বলবা যে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা সমান। এখন যদি সমান হয় তখন সে প্রশম। এখন মানে হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রক্সিলের ঘনমাত্রা দুইটা মিলে ছিল 10⁻14। এখন এইটা আর এইটা যেহেতু সমান, তাহলে সমান হলে যে কোনো একটা চেঞ্জ করে দাও। যে কোনো একটা চেঞ্জ করলে হাইড্রক্সিলের জায়গায় তুমি হাইড্রোজেন প্লাস আয়ন দিয়ে দাও, দিলে এই সাইডে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। এই সাইডে হাইড্রোজেন প্লাস আয়নের স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হলে 10⁻14 হবে। এই স্কোয়ার ওই সাইডে যে রুট হয়ে গেলে হাইড্রোজেন প্লাস আয়নের যে ঘনমাত্রা এটা আসবে 10⁻⁻7। এখান থেকে তুমি পিএইচ এর ভ্যালু পাবা 7। এই জন্য প্রশম যখন, তখন পিএইচ এর ভ্যালু কত? 7। এইটাই তোমাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে হবে। মেইন লাইনটা কি? মেইন কি লাইন হচ্ছে যখন প্রশম তখন এই দুইটা জিনিস সমান, যখন প্রশম তখন এই দুইটা জিনিস সমান, এটা বলতে পারলেই হয়েছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, পরে আসো। পরে বলছে কেপিকেসি এর মধ্যে কোনটি সাদৃশ্য এবং একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লিখো। তো সাদৃশ্য তো অনেক পাওয়া যায়, কেপিকেসি উভয়ই তোমার। কেপিকেসির ক্ষেত্রে বৈসাদৃশ্য কি? কেপি হচ্ছে তোমার চাপের উপর ডিপেন্ড করে, কেসি হচ্ছে ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। এইটা হচ্ছে বৈসাদৃশ্য, একটা চাপ আর একটা হচ্ছে ঘনমাত্রা। এবার সাদৃশ্য কি? সাদৃশ্য হচ্ছে উভয়ই তোমার উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থার ক্ষেত্রে তৈরি করা যায়। তো কেপিকেসি বের করতে গেলে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা লাগবে। ক্লিয়ার হয়েছে? সো আশা করি এই দুইটা পয়েন্ট ক্লিয়ার। এই দুইটা পয়েন্ট ক্লিয়ার করে নিবা। এটা স্বাভাবিকভাবে তুমি রিডিং পড়তে পারো। এটা কম, লেস ইম্পর্টেন্ট কোশ্চেন, লেস ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই কম আসতে দেখা যায়। ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কে এ এইটার ভ্যালু কি হবে সেটা ব্যাখ্যা করতে বলছে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে। এখন আমরা জানি কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, এটা আমরা জানি। তো এখান থেকে যদি আমরা কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি জানি, কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি জানি, তো আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি পাই। এখন একদম সিম্পল জিনিস, যদি আমাদের কোন একটা যৌগের ঘনমাত্রা 1 মোলারিটি হয়, ঘনমাত্রা 1 মোলারিটি হয়, তাহলে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ হবে না? তো রুট ওভার কে মানে 1.8 ইন্টু 10⁻⁻4 যদি করি, এখান থেকে ক্যালকুলেশন করে তোমার ভ্যালু আসবে 0.0134 মোলারিটি। তো ভালো করে খেয়াল করলে দেখবা যে 1 মোলারিটির ভিতর থেকে এত মোলারিটি বিয়োজিত হয়, এইটা পাওয়া যায়। আলফা মানে সবসময় বিয়োজন মাত্রা, ঠিক আছে? তো এখানে আমাদের কে এর ভ্যালু দেয়া আছে। কে থেকে যখন আমি আলফা বের করে নিতে পারবো, তখন আমি বলতে পারবো যে ফর্মিক অ্যাসিডের কে এত বলতে বোঝায় ফর্মিক অ্যাসিডের 1 মোলারিটি থেকে কতটুকু পরিমাণ বিয়োজিত হবে সেটা। আবার বলি, জিনিসটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কে মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক। এখন এইটা থেকে আমি আলফার পরিমাণ বের করতে পারবো, ওই যে বের করে দেখালাম। এখন আলফা মানে কতটুকু পরিমাণ বিয়োজিত হয়, তো আমার কাছে 1 মোলারিটি আছে, 1 মোলারিটি থেকে আলফা বিয়োজিত হয়, মানে আলফা মানে হচ্ছে 0.0134 মোলারিটি বিয়োজিত হয়। তাহলে ফর্মিক অ্যাসিডের কে এর মান এত, মানে এটাই তো বুঝায় 1 মোলারিটি থেকে এত পরিমাণ বিয়োজিত হয়। এভাবে সুন্দর করে লিখে দিলেই হয়ে গেল। প্রথমে কি করবা? প্রথমে কে দেয়া আছে, কে থেকে আলফার পরিমাণ বের করবা, যখন সি এর ভ্যালু 1 মোলারিটি ধরবা, ধরার পরে তারপরে এইটুকু ব্যাখ্যা করে দিবা। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। ওকে,
পরে আসো, পরে বলছে বিশুদ্ধ পানির পিএইচ মান 7 কেন? বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা সমান হয়, ওই সেম কাহিনী। বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা যেহেতু সমান, এবার তুমি কেডব্লিউ এর ভ্যালু বসাবা, বসায় ওখানে দুইটা সমান করে পিএইচ এর ভ্যালু 7 পেয়ে যাবা। একটু আগে করে আসছি। ওকে, পরে বলছে দেখো কে এর মান বেশি হলে অ্যাসিড অধিক শক্তিশালী কেন হয়? কে এর মান বেশি হলে অ্যাসিড অধিক শক্তিশালী কেন হবে? কে এর মান খেয়াল করে দেখো, কে এ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে আলফা স্কয়ার সি। কে এর মান যত বেশি হয়, কে এর মান যত বেশি হয়, আলফার মান তত বেশি হয়। খেয়াল করো, কে এর মান যত বেশি, আলফার মান তত বেশি। আলফার মান যত বেশি, তত বেশি পরিমাণ অ্যাসিড বিয়োজিত হয়, আর যত বেশি পরিমাণ অ্যাসিড বিয়োজিত হয় তত তোমার পিএইচ এর মান বেশি হবে। বুঝতে পারছো? সো কে এর মান যত বেশি হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। ওকে, তো এভাবেও ব্যাখ্যা করা যায়, এরা যেভাবে লিখে রাখছে এভাবেও চাইলে তুমি ব্যাখ্যা করে রাখতে পারো, ডিপেন্ডিং অন ইউ। পরে বলছে দেখো সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন? এটা অলরেডি আমরা ব্যাখ্যা দেখছি কয়েকবার। ওকে, পরে দেখো এখানে বলছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটাও দেখছি আমরা, এই ব্যাখ্যাটাও আমি অলরেডি দেখাই দিছি। সেম ভাবে লিখবা, সেম ভাবে লিখবা, জাস্ট তুমি মাথায় রাখবা যে মোল সংখ্যা বেশি কোন দিকে কম কোন দিকে। যেই টেকনিকটা দেখাইছি ওই টেকনিকটা মাথায় রাখবা, টেকনিকটা ব্যবহার করে জাস্ট তুমি ব্যাখ্যা করে দিবা। ওকে, পানি একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো। পানি উভধর্মী, উভধর্মী কথাটা আগে ব্যাখ্যা করবা, যে উভধর্মী মানে কি? অম্লক্ষার উভয়ের মতো আচরণ করে। পানি কখনো হাইড্রোজেন প্লাস আয়ন ছাড়ে, কখনো গ্রহণ করে। ছাড়লে কি হয়, গ্রহণ করলে কি হয়, দুইটা দেখাই দিলাম, তাহলে পানি উভধর্মী পদার্থ হিসেবে কাজ করে, ব্যাখ্যা হয়ে গেল। তারপর বলছে দেখো ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? তো ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হার হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। বিক্রিয়ার হার, কোন একটি বিক্রিয়ার হার, এই যে এই অংশটুকু লিখবা, কোন একটি বিক্রিয়ার হার তার ঘনমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে, ফলে ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হারও বেড়ে যায়। ওকে, আচ্ছা, তারপরে এই যে এটা কোনটি অধিক অম্লধর্মী জিজ্ঞেস করছে, আবারও কেন্দ্রীয় পরমাণু জারণমান বের করবা, জারণমান বের করে যেটা জারণমান বেশি সে অধিক শক্তিশালী অ্যাসিড। যদি জারণমান সমান হয়ে যায় তাহলে যার আকার ছোট সে শক্তিশালী অ্যাসিড, এভাবে। ওকে, রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝাই? সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে তাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। ক্লিয়ার? পরে আসো, পরে বলছে অ্যাটম ইকোনমি বলতে কি বোঝায়? এটা আমরা আগেই দেখে আসছি। অ্যাটম ইকোনমি মানে হচ্ছে উৎপাদের কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর, তার দুইটার যেই তোমার হচ্ছে অনুপাত, তার সাথে 100 দিয়ে গুণ করলে অ্যাটম ইকোনমি পাওয়া যায়। অ্যাটম ইকোনমির এটা ভালো করে পড়ে রাখবা, এটা আসার মতো একটা কোশ্চেন। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। ক খ এই টোটাল ক্লাস জুড়ে আশা করি তোমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।